ঠিক আছে, যদি বলা হতো সৌদামিনীস 7 daughters, তখন সপ্তবালিকাহা, ঠিক আছে, কিন্তু 7th daughter, সপ্তমী কন্যা এটা হবে, বা সপ্তমী বালিকা। দেখ, আমার ঠিক একটু আছে। বুঝতেই ভুল হয়েছে, আমি পরিমাণবাচক হিসেবে ধরে নিয়েছিলাম। হুম হুম হুম। আর ডটার বালিকা নয়, কন্যা হলেই, কন্যা শব্দটা ঠিক আছে ডটারের জন্য। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। স্যার একটা প্রশ্ন ছিল, ওই হুম এমনিতে তো সেভেন্থ বলতে সপ্তম, সপ্তম আমরা বলি, তাহলে হুম সংস্কৃতেও তো সপ্তমই বলা হয়। হুম 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 এবার এই এই মানে 1 থেকে 4 পর্যন্ত তো যেটা আপনি বলেছিলেন কি লিঙ্গ পরিবর্তন হলে ওদের চেঞ্জ হতে থাকে। হুম 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 এইগুলো তারপরের যেগুলো আছে 20 হুম। পর্যন্ত, ওইগুলোরও কি চেঞ্জ হবে লিঙ্গ না না পরিবর্তন না, হলে? চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। বালকাহা হলেও সপ্ত হবে, বালিকাহা হলেও সপ্ত হবে, মিত্রাণী হলেও সপ্ত হবে। না, এই যখন চেঞ্জ এই হবে মানে সপ্তমী যখন যেমন কন্যা করলাম, না, সেভেন্থ এখানে হলে তো, তখন কি হবে? এখানে তো সব জায়গাতেই চেঞ্জ হবে। এখানে তো প্রথমাতেও চেঞ্জ হবে। প্রথমা, প্রথমঃ বালকः, প্রথমা বালিকা, প্রথমম কিছু বললে ফলম। হ্যাঁ। এটা সব জায়গাতেই মানে এই পর্যায়বাচকের ক্ষেত্রে সব জায়গাতেই লিঙ্গ অনুসারে চেঞ্জ হবে। আচ্ছা, মানে ঠিক সব আছে। কটাতেই লিঙ্গ অনুযায়ী পুরোটাতেই হ্যাঁ, চেঞ্জ সব হবে? সব সব জায়গাতে, সব জায়গাতে চেঞ্জ হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 3 নম্বরটা করেছি 90 ইয়ার্স, ওটা করেছি নবতিহি বর্ষাণি। নবতিঃ বর্ষাণি, নবতিঃ বর্ষাণি। এটা চিত্রিতা আবার উল্টো করে দিয়েছো। আমি, হ্যাঁ, আচ্ছা, একটু একটু ধরুন, আমি আসছি। হুম। নবতিহি বর্ষাণি, 90 ইয়ার্স, নবতিহি বর্ষাণি। চিত্রিতা ঠিক করে নিও, ঠিক আছে? যার যেখানে ভুল হচ্ছে সেটা সবাই, বাকিরা ঠিক করে নিও। চিত্রিতা পরেরটা বলো কি করেছো। স্যার নবতিহি আরেকবার বলুন, বর্ষাণি। নবতিহি বর্ষাণি। হুম। তারপরটা করেছি এতৎ মাসস্য পঞ্চবিংশতিতমে দিবসে সুনীল সুনীল বানারস্যাং গমিষ্যতি। এখানে সংখ্যাতে কোনো সমস্যা নেই, অন্যগুলোতে সমস্যা হয়ে গেছে, কারণ সংখ্যা বাচক শব্দটা ঠিকই লিখেছো, কিন্তু দেখো এতৎ মাসস্য বলেছো। এখন এতৎ শব্দটা তো বিশেষণ, এতৎ শব্দটা কাকে বোঝাচ্ছে, মানে এটা এটা কাকে বোঝাচ্ছে? মাসটাকে, এই মাসের আর মা- কি। এই মাসটাকে, তাহলে মাসে কোন বিভক্তি হয়েছে? মাসে করেছি ষষ্ঠী। হ্যাঁ, তাহলে তার বিশেষণবাচক এতৎ শব্দে কোন বিভক্তি হবে? ও, ষষ্ঠী বুঝতে হবে। পেরেছো? হুম। তাহলে এতৎ কি হবে? এ তস্য, ঠিক আছে, এ তস্য।
एतस्य मासस्य पंचविंशतितमे दिवसे सुनील এখানে বিসর্গ লাগাতে হবে হ্যাঁ অকারান্ত বলুন শব্দ বলুন। সুনীলহ হুম হুম হুম। এরপরে হচ্ছে গমিষ্যতির কর্ম হচ্ছে বারাণসী সহ গ্রামম গচ্ছতি বলো নাকি সহ গ্রামে গচ্ছতি বলো সহ গ্রামাম। গ্রামম গচ্ছতি তাহলে সুনীলহ বারাণসীম গমিষ্যতি বারাণস্যাম গমিষ্যতি সপ্তমী নয় দ্বিতীয় হবে কর্মকারক দ্বিতীয় বিভক্তি ঠিক আছে তাহলে বাক্য হচ্ছে এতস্য মাসস্য পঞ্চবিংশতিতমে দিবসে সুনীলः বারাণসীম গমিষ্যতি ঠিক আছে হ্যাঁ দীপান্বিতা ম্যাডাম ঠিক করেছেন হ্যাঁ, আমি এটা কি আমি এতাত মাহে করে দিয়েছিলাম, মানে সপ্তমী মাহে করে দিয়েছিলাম। আর না, মাহে নয় মাস শব্দ আর হচ্ছে ষষ্ঠ সপ্তমী ষষ্ঠী হবে আচ্ছা, এতস্য মাসস্য আর ওই আর বারাণসী আমি করেছিলাম, ওটাও ভুল হয়েছিল। বারাণসীম আর আপনি দ্বাবিংশতি করেছেন হ্যাঁ হ্যাঁ, ওটা ভুল টুয়েন- হয়েছে, তো পঞ্চবিংশতি হবে। আমি মানে ঠিক করে নিন হ্যাঁ ঠিক করে নিন করে নিয়ে পরেরটা বলুন হ্যাঁ, ঠিক করে নিয়েছি। হ্যাঁ পরেরটা পরেরটা করেছি আহম ষটভিঃ প্রকারেণ এতৎ কার্যম কর্তুম শক্নোমি। अहम षड्भिः प्रकारेण एतत् कार्यं कर्तुं शक्नोमि দেখুন ষड्भिः এটা হচ্ছে তৃতীয়ার বহুবচন হ্যাঁ, তাহলে প্রকারেণ এটা তৃতীয়ার প্রথমা একবচন কি করে হলো এক বচন আছে, হ্যাঁ। কি হবে তাহলে ষটভিঃ বহুবচন প্রকার, করতে হবে হ্যাঁ হ্যাঁ প্রকারাই হবে। ষड्भिः प्रकारैः एतत् कार्यं कर्तुं शक्नोमि আচ্ছা চিত্রিতা করেছো এটা অহম এতৎ কার্যম ষডধা প্রকারেণ কর্তুম শক্নোমি দেখো ষডধা বললে প্রকারেণ বলার কোনো দরকার নেই ওই প্রত্যয়টার অর্থই এটা ষডধা মানেই 6 প্রকার এই ধা যে প্রত্যয়টা হয়েছে ধা প্রত্যয়ের অর্থই হচ্ছে প্রকার সেজন্য ষডধা বললে আর প্রকার বলার দরকার নেই ঠিক আছে তাহলে অহম এতৎ কার্যম ষডধা কর্তুম শক্নোমি ঠিক আছে চিত্রিতা বুঝেছো চিত্রিতা বুঝতে পেরেছো আমি অনেকক্ষণ থেকে বলছি। আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে হ্যালো। আচ্ছা হোক হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আজকে শোনা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে না? তোমার কথাটা হালকা মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে দেখো ঠিক আছে ঠিক আছে তাহলে অহম এতৎ কার্যম ষডধা কর্তুম শক্নোমি অথবা অহম এতৎ কার্যম ষোঢা শব্দটাও বলেছিলাম আমি মনে পড়েছে আমি বলেছিলাম ক্লাসে ষডধা হতে পারে অথবা ষোঢা হতে পারে ওই নোটে আছে দেখবে ষোঢা ষোঢা বলা যেতে পারে অথবা যেটা দীপান্বিতা ম্যাডাম করেছেন অহম এতৎ কার্যম ষডভিঃ প্রকারৈঃ কর্তুম শক্নোমি অসুবিধা নেই পরেরটা চিত্রিতা বলো মিলন গীতায়াः একাদশः অধ্যায়ः ত্রিः পঠতি। এখানে কি ভুল আছে তুমি নিজে বলো দেখি ভেবে বলো বাক্যটায় ভুল আছে কর্তা কি ক্রিয়া কি কর্ম কি বলো এই বাক্যে এখানে কর্তা কোনটা কর্তা তো মিলন। তাহলে কোন বিভক্তি হবে প্রথমা। প্রথমে তাহলে কি হবে অকারান্ত শব্দ এটা। সবই সবই দেখো এই ধরনের শব্দ যা হবে সবকে অকারান্ত বিসর্গ করতে হবে, হবে বিসর্গ। তাহলে কি তাহলে মিলা নাহা মিলনঃ। হুম। এবারে ক্রিয়াপদ কি আছে পড়া। রেড। পঠতি পঠতি তাই তো কর্ম কি আছে এখানে কর্ম গীতা। কর্ম গীতা 11 কি পড়ছে চ্যাপ্টার, 11তম চ্যাপ্টারটা পড়ছে গীতার 11তম চ্যাপ্টার।
তাহলে এই 11th চ্যাপ্টার এটা হচ্ছে কর্ম, আচ্ছা। তাই না? যেটা কি পড়ছে, যেটা পড়ছে সেটাই তো হুম কর্ম হবে। হুম হুম তাহলে হুম। একাদশ অধ্যায় এটা কর্ম। কর্মে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। কোন বিভক্তি করেছো? প্রথম। এটা দ্বিতীয়া করে বলো তাহলে। मिलनः गीतायाः एकादशम् अध्यायं त्रिः पठति। হুম, একদম ঠিক আছে। মিলানাহ গীতায়াহ একাদশম অধ্যায়ম ত্রিহি পঠতি। দীপান্বিতা ম্যাডাম কি করেছেন? ত্রিবারম। হ্যাঁ, ত্রিবারমটা আমি আবার লেখাটা ভুল করেছি। আর ওই আপনি একাদশ, একাদশম, আপনিও এটাই করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক করে একাদশম। নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, পরেরটা বলুন। পরেরটা করেছি এতস্য প্রসিদ্ধস্য পুস্তকস্য পঞ্চষষ্টিতম পঞ্চষষ্টিতমः সংস্করণस्य মূল্যं पञ्चविंशतिरूप्यकाणि अस्ति। হুম, দুটো ভুল আছে বাক্যে, দুটো ভুল আছে। অস্তি এটা ক্রিয়াপদ, তাই তো? হুম, এই ক্রিয়াপদের কর্তা কি? মূল্য। মূল্যম পঞ্চবিংশতি রূপ্যকাণি अस्ति। আস্ত। এবারে ভুলটা হচ্ছে, প্রথম ছোট ভুল সেটা হচ্ছে রূপ্যকাণি, এটা হচ্ছে মূর্ধন্য হবে। হ্যাঁ। আগে র আছে, হুম শেষের দন্তটা মূর্ধন্য হবে। হুম। দ্বিতীয় ভুল হচ্ছে পঞ্চষষ্টিতমঃ সংস্করণস্য। পঞ্চষষ্টিতম এটা সংস্করণের বিশেষণ, হ্যাঁ। তাহলে এখানেও ষষ্ঠী হবে। বিশেষ্যের যেই লিঙ্গ যেই বচন যেই বিভক্তি, বিশেষণের সেই লিঙ্গ সেই বচন সেই বিভক্তি। তাহলে সংস্করণস্য এখানে ষষ্ঠী বিভক্তির এক বচন আছে মানে পঞ্চষষ্টিতম এই পদেও ষষ্ঠী বিভক্তির এক বচন হবে। আচ্ছা, তাহলে এতস্য প্রসিদ্ধস্য পুস্তকস্য পঞ্চষষ্টিতমস্য সংস্করণস্য মূল্যম পঞ্চবিংশতি রূপ্যকাণি अस्ति। ঠিক আছে। আচ্ছা, এটা চিত্রিতা লিখে নাও। হ্যাঁ, স্যার আরেকবার বলুন। एतस्य प्रसिद्धस्य पुस्तकस्य, হয়েছে? বলে হ্যাঁ বলবে পঞ্চষষ্টিতমস্য হ্যাঁ তারপর। সংস্করণস্য হুম মূল্যম अस्ति হুম। পঞ্চবিংশতি রূপ্যকাণি। ঠিক আছে। পরেরটা বলো। रघुवंशस्य षोडशः सर्गस्य चत्वारिंशः श्लोकः। আবার একই ভুল করেছো। ভুলটা তুমি নিজে পড়ে বুঝতে পারবে, দেখো এই ভুলটা দু তিনবার হলো, আগের বাক্যেও হয়েছে। মানে কি কর্তাতে ভুল? বিশেষ্য বিশেষণ ভুল হয়েছে। উম, এইখানে তাহলে এই যে 16টাতেও এই ষষ্ঠী বিভক্তি করতে হবে। হুম, দিয়ে তাহলে বলো কি হলো। রঘুবংশস্য ষোড়শহস্য ষোড়শ, স্বর্গস্য হুম, চত্বারিংশः শ্লোকः। চত্বারিংশः শ্লোকः, শোকः হয়ে গেছে। হ্যাঁ শ্লোকः। হুম, আর স্বর্গ বানানটা স্বর্গ মানে স্বর্গ, ব নেই, ওইটা ওই স্বর্গ, ঠিক আছে? আর এই স্বর্গে দোয়া হয় না।
ও এই হ্যাঁ। অধ্যায়বাচক যে স্বর্গ শব্দ সেখানে ব হয় না, স্বর্গ। ঠিক আছে, ষোড়শস্য স্বর্গস্য চত্বারিংশः শ্লোকः। দীপান্বিতা ম্যাডাম কি করেছেন? আমারও ওই আপনারা ভুলটাই হয়েছিল। একই ভুল সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, রঘুবংশস্য ওটা ষোড়শাহ করে দিয়েছিলাম। আর হুম, এটা চত্বারিংশতি তমঃ হবে তো? চত্বারিংশতিতম হবে না, চত্বারিংশত্তমঃ। চত্বারিংশতি তো হয়ই না, হ্যাঁ, ত্রিংশৎ চত্বারিংশৎ তমঃ। চত্বারিংশত্তমঃ শ্লোকः। এই বিশেষ্য বিশেষণ ভাবটা খেয়াল রাখতে হবে সবাইকে। এইটা তো প্রচুর ভুল হচ্ছে। আর এই জিনিসটা তো সমস্ত বাক্যেই থাকবে, তাই না? এইখানে এইটা সবসময় খেয়াল রাখতে হবে, নাহলে বাক্যে প্রচুর ভুল হবে। কোনটা কার বিশেষ্য কোনটা কার বিশেষণ এটা খেয়াল রেখে করতে হবে। রঘুবংশস্য ষোড়শস্য আপনারও স্বর্গস্য বানান ভুল আছে। হ্যাঁ, আমার ভুল আমি ঠিক করে দিয়েছি। আমি মনে হয় দিয়েছিলাম, এটা ভুল লেখা ছিল নাকি? ও আচ্ছা, এখানে ভুল লেখা ছিল। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি ঠিক করে দেবো। এখানে আমি স্বর্গ লিখে দিয়েছিলাম, ওই জন্য এটা আপনারা ভুল করেছেন। ঠিক আছে, ষোড়শস্য স্বর্গস্য চত্বারিংশः শ্লোকः। পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। রাবণস্য বিংশতিः নেত্রাः आसन्। নেত্র শব্দ ক্লিবলিঙ্গ, ও, তাহলে নেত্রাণি। হুম, তাহলে এটা বিংশতিহিটা কি হবে? বিংশতিহি থাকবে? হ্যাঁ, এটা তো আমরা দেখেছি যে যখন পরিমাণবাচক হচ্ছে সংখ্যা, তখন তো তার লিঙ্গ চেঞ্জ করছে না। শুধুমাত্র এইটা যেটা আপনি তখন নিয়মটা আমাকে বলছিলেন না, সেটা শুধু সেটা এই ক্ষেত্রে যে 1 2 3 4 এই চারটে শব্দ তিন লিঙ্গেতেই হয়, এই জন্য বিশেষ্য অনুসারে তার লিঙ্গ পরিবর্তন করে। হ্যাঁ, কিন্তু 5 থেকে শুরু করে যা সংখ্যা রয়েছে তাদের একটা করেই লিঙ্গ হয়। 5 থেকে শুরু করে 19 অব্দি ক্লিবলিঙ্গেই হয়। 20 থেকে শুরু করে 99 অব্দি স্ত্রীলিঙ্গেই হচ্ছে। আবার এর শতম থেকে শুরু করে যা চলছে সহস্রম, এগুলো সব ক্লিবলিঙ্গে। কোটিটা শুধুমাত্র স্ত্রীলিঙ্গে। এগুলো সব এইসব শব্দের একটা করেই লিঙ্গ, তাই বিশেষ্য যে লিঙ্গেই হোক না কেন, শব্দ তার লিঙ্গ চেঞ্জ করবে না। সে ক্লিবলিঙ্গ থাকলে ক্লিবলিঙ্গেই হবে, স্ত্রীলিঙ্গে থাকলে স্ত্রীলিঙ্গেই হবে। হুম, ঠিক আছে, এই জন্য বিংশতিহি এটা স্ত্রীলিঙ্গ, তা চেঞ্জ করবে না, বিংশতিহি নেত্রাণী। ঠিক আছে। ঠিক আছে। হুম, চিত্রিতা ঠিক করেছো এটা? বিংশতিহি বিসর্গ নেই, বাকি ঠিক আছে। নেত্রাণী আসন করতে হবে, ঠিক আছে চিত্রিতা? এটা হুম। আসন করতে হবে, বহুবচন। নেত্রাণী আসন। পরেরটা বলো চিত্রিতা। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার এখানে যে 1/1 এটা আমি একবার আপনি বলেছিলেন যে বলছি, সেই একটি করে তো একসহ করেছি। এটার একদম আলাদা একদম, করে ও, তাহলে রামঃ একসঙ্গে। একসহ বেদমন্ত্রম পঠতি। হ্যাঁ, রামঃ একশঃ বেদমন্ত্রম পঠতি, এটা একদম ঠিক হয়েছে। আমি এই প্রয়োগগুলো শিখিয়েছিলাম বলেই বাক্যগুলো দিয়েছি অ্যাকচুয়ালি, যাতে এইগুলো প্রয়োগ হয়। আচ্ছা, কে কি করেছেন? রামঃ একশঃ বেদমন্ত্রম পঠতি, এটা মন্ত্রান হবে। মন্ত্রাস আছে তো, বহুবচন আছে, দেখো মন্ত্রাস এখানে বহুবচন দেওয়া আছে, এই জন্য বেদ মন্ত্রান হবে। ঠিক আছে, রামঃ একশঃ বেদ মন্ত্রান পঠতি। হুম। দীপান্বিতা ম্যাডাম করেছেন রামঃ পঠতি বেদস্য মন্ত্রান একৈকম। ঠিক আছে, এটাও ঠিক আছে, একৈকমও ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলুন দীপান্বিতা ম্যাডাম। হ্যাঁ, দ্বাদশ নরাহ, এটাও ভুল হয়েছে মনে হয়। দ্বাদশ সাহা হবে না? না, এটা তো দ্বাদশাই হবে। দ্বাদশ নরাহ বিংশতিः নার্যः চ স্নানায় নর্মদায়াম অগচ্ছন করেছি। এই বাক্যটায় একটা ভুল হয়েছে, বা ভুলটা আপনারা আগেও করেছিলেন, দেখুন বুঝতে পারছেন কিনা। এই সেম ভুল
আজকেই অন্য বাক্যে করেছিলেন, দুজনেই করেছিলেন ভুলটা। ও নর্মদায়াম হবে না, এটা কি হবে? নর্মদাম। নর্মদাম। বোঝা গেছে? হ্যাঁ। বাকি পুরো বাক্য ঠিক আছে। দ্বাদশ নরাः বিংশতিः নারীয়শ্চ স্নানায় নর্মদাম আগচ্ছন। পুরো বাক্য ঠিক আছে। চিত্রিতা কি করেছো? দ্বাদশ পুরুষাः বিংশতি ইবতয়ঃ। বিংশতি বিসর্গ দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ বিংশতি হ্যাঁ ইবতয়ঃ চ স্নাতুম নর্মদাম গচ্ছন্তি, কিন্তু এখানে ওয়েন্ট আছে, অতীতকালে রয়েছে, তাহলে গচ্ছন্তি স্ম করে দাও। যদি গচ্ছন্তি করতে যাও সেটা স্ম লাগিয়ে দাও, তাহলে অতীতকাল হয়ে যাবে। হুম ঠিক আছে? হ্যাঁ স্যার। পরেরটা বলো। স্নানায়াটা স্নাতুমও করতে পারবো, তাই তো? হ্যাঁ, স্নানায় স্নাতুম স্নানার্থম তিনটেই করা যাবে। হুম। চিত্রিতা বলো। হ্যাঁ, অধুনা অধুনা অত্র পঞ্চচত্বরিংশতমা বালিকা আগচ্ছতু। কি করেছি? বিংশতমা বালিকা আগচ্ছতি। এই পঞ্চবিংশতমা এই রূপটাই ভুল হয়ে গেছে, বাকি ঠিক বুঝতে আছে। পারছি তো। করতে গিয়ে পঞ্চবিংশতঃ, আবার problem হলো। এটা হচ্ছে দীপান্বিতা ম্যাডাম কি করেছেন? পঞ্চবিংশতঃ, আপনি তো ভুল করেছেন। হ্যাঁ। পঞ্চচত্বরিংশতঃ বালিকা ইদানীম মাত্র আগচ্ছতু, হয়নি তো এটা? পঞ্চ পঞ্চচত্বরিংশত্তমী অথবা পঞ্চচত্বরিংশি। বোঝা গেছে? এখানে নদী শব্দের মতো হয়, আকারান্ত হবে না। পঞ্চবিংশত্তমা হবে না, পঞ্চচত্বরিংশত্তমী করতে হবে। ঠিক আছে? পঞ্চচত্বরিংশত্তমী করতে পারো অথবা পঞ্চচত্বরিংশি করতে পারো। অধুনা অত্র পঞ্চচত্বরিংশত্তমী অথবা পঞ্চচত্বরিংশি বালিকা আগচ্ছতু। স্যার তমিতে হর্ষই না দীর্ঘই? দীর্ঘই দীর্ঘই, নদী শব্দের মতো। নদী শব্দের মতো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর পঞ্চচত্বরিংশি হচ্ছে মূর্ধন্য, এ- মূর্ধন্য ষ। না না, তালব্যস্যই, তালব্যস্যই, তাহলে তালব্যস্যই। বালিকা ইদানিম অত্র আগচ্ছতু। হুম, পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। হ্যাঁ, বিদ্যালয়ে অষ্টচত্বরিংশत् अधिक द्विशतम् अधिक एकसहस्रं छात्राः सन्ति। কত কি সংখ্যা কত ছিল? 1248। 1248। তাহলে অষ্টচত্বরিংশत् অধিক দ্বিশতম অধিক, দ্বিশতম অধিক হবে না, এখানেই ভুল হয়েছে। এখানে দ্বিশতম এই বিভক্তিটা তো লাগানো যাবে না, দ্বিশত হাইফেন দিয়ে লিখতে হবে। অষ্টচত্বরিংশৎ অধিক দ্বিশত অধিক একসহস্রম। এখানে কিন্তু মাঝে কোনো ছেদ নেই, এটা কিন্তু মানে পুরোটা অধিকর আমি পরেও বলেছিলাম। হাইফেন হবে। হ্যাঁ হ্যাঁ অধিকার পরেও হাইফেন হবে, এটা আমি বলেছিলাম যে এটা কিন্তু পুরোটা একটাই পদ। হ্যাঁ। এই যত বড় সংখ্যা থাকে না, পুরোটা কিন্তু একটাই পদ। এই জন্য যখন অনুবাদ করছেন, যদি সন্ধি করতে না পারেন, হাইফেন দিয়ে 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 পুরোটা লিখতে হবে। অষ্টচত্বরিংশৎ অধিক দ্বিশত অধিক একসহস্রম ছাত্রাः সন্তি বিদ্যালয়ে। আচ্ছা, চিত্রিতা কি করেছো? অষ্টচত্বরিংশৎ অধিক দ্বিশত হয়ে গেছে, দ্বিশত করতে হবে। দ্বিশত অধিক একসহস্রম ছাত্রাः সন্তি। ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। পরেরটা বলো। হুম। বয়ং আগস্ট মাসস্য পঞ্চদশে দিবসে স্বাধীনতাম। স্যার উদযাপনটা ঠিক কি হবে বুঝতে উদযাপনটা পারিনি। উদ্যাপয়ামহ বলতে পারো, পালয়ামহ বলতে পারো, পালন করি। হুম, পালয়ামহ আচ্ছা, বলতে পারো, উদ্যাপয়ামহ বলতে পারো। উদ্যাপনম হয় তো, উদযাপন, হুম উদ্যাপনম, হুম
উদ্যাপয়তি, উদ্যাপয়তः, উদ্যাপয়ন্তি, উদ্যাপয়সি, উদ্যাপয়তः, উদ্যাপয়থ, উদ্যাপয়ামি, উদ্যাপয়াবহ, উদ্যাপয়ামः। উ দয় জফলা আকার, প অন্ত্যেস্তয় আকার, ময় বিসর্গ, উদ্যাপয়ামः। আর স্বাধীনতাম দীর্ঘইকার হবে। স্বাধীনতা বানান কি হর্ষইকার নয় তো। হুম হুম এখানে ছিল উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে, উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ছিল না, কিন্তু ইন্ডিপেন্ডেন্সের অনুবাদ হচ্ছে স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স ডে এর অনুবাদ কি? স্বাধীনতা দিবসঃ, তাই তো? হ্যাঁ স্যার। বাক্যে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে অনুবাদ কি হবে? স্বাধীনতা দিবসম বা স্বাধীনতা দিনম। वयम् अगस्तमासस्य पञ्चदशे दिवसे স্বাধীনতাদিবসম উদ্যাপয়ামः। ঠিক আছে? হ্যাঁ স্যার। দীপান্বিতা ম্যাডাম কি করেছেন? वयम् अगस्तमासस्य पञ्चदशे दिवसे স্বাধীনতাদিবসম আচরামः। একদম ঠিক আছে, স্বাধীনতাদিবসম আচরামः। স্বাধীনতার জায়গায় স্বতন্ত্রতা বলতে পারেন, স্বতন্ত্রতা দিনম, যা ইচ্ছে। আর যেটা স্যার হলো হয়ে গেল। হ্যাঁ বলুন স্যার বলুন। 6 নম্বর যেটা ছিল না, মিলন অ্যাজ রিড, এইটা তো পঠাতেই হবে না? ওইটা আমি একটু খেয়াল পঠতি, করি। এটা আমি পঠতি পঠিত বলাটা বানান ঠিক করে হবে দিয়েছিলাম, ওটা কি ভুল না, হচ্ছে? পঠতিই হবে। প্রেজেন্টের যা, এটা প্রেজেন্ট পারফেক্টই তো, হ্যাঁ। পঠতিই হবে। আচ্ছা, হয়ে গেল। যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনাদের এটাই খুব সমস্যা রয়েছে, সংখ্যাটা আপনাদের ঠিকঠাক হয়নি, নাহলে এতগুলো ভুল অন্য কোনো হোমওয়ার্কে আমি দেখিনি। ওটা আরেকবার আমাকে বলতে হবে মনে হচ্ছে। আর স্যার ওই আমি বিশেষ্য বিশেষণের জায়গাগুলোতে একটু মানে ভুল হয়ে যাচ্ছে বেশি। বিশেষণের জায়গাতে ভুল হচ্ছে, সেটা তো সামান্য বেসিক ভুল, সেগুলো তো ঠিক করতে গেলে যে কোনো বাক্যেই ভুল হতে পারে। সংখ্যা নিয়েও যেমন, যে লাস্টের যে ভুলটা হলো, এই পঞ্চচত্বরিংশত্তম, তমিটা কেউ করলে না, তুমি তমাহা একজন করলে, পঞ্চচত্বরিংশতঃ নাকি একটা, এই ভুলগুলো দেখো, একবার বলে দিই, একবার রিভিশন দিয়ে দিই জাস্ট। দেখো এখানে বেশি তো নিয়ম নেই, নিয়ম যদি দেখো একটা, দুটো, তিনটে, তিনটে নিয়ম রয়েছে। তিনটে নিয়ম রয়েছে, মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করে 3টে ভাগের জন্য 3টে নিয়ম বলা হয়েছে। ঠিক আছে? কি নিয়ম আছে? 1 থেকে 19 অব্দি রূপগুলো দেওয়া রয়েছে। এখানে আমি আগেও বলেছিলাম, দেখো এই নিচেই এখানে লেখা ছিল, আমি বলেওছিলাম যে এই পর্যায়বাচক যে সংখ্যাগুলো, তার রূপ পুল্লিঙ্গে রাম শব্দের মতো হয়, ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো হয়, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হয়। শুধুমাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শব্দের রূপ স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হয়। এটা তো বলেছিলাম যে শুধুমাত্র প্রথম থেকে প্রথমের হয় প্রথমা, প্রথমই হয় না, প্রথম থেকে প্রথমা হয়, দ্বিতীয়া থেকে দ্বিতীয়া হয়, তৃতীয়া থেকে তৃতীয়া হয়, তৃতীয়ী বা দ্বিতীয়ী বা প্রথমই হয় না। বাকি চতুর্থ থেকে শুরু করে যত শব্দ রয়েছে, সব শব্দই কিন্তু স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতোই হবে, যত শব্দ রয়েছে। সেই কারণে চত্বরিংশত্তমই হবে, চত্বরিংশত্তমা কখনোই হবে না, এর নিয়ম তো বলা ছিল, তাই না? পুলিঙ্গে সবসময় রাম শব্দের মতো চত্বরিংশত্তমঃ বা চত্বরিংশঃ, বিংশঃ, বিংশতিতমঃ। ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো বিংশতিতমম, ত্রিংশত্তমম, ষষ্টিতমম, পঞ্চসপ্ততিতমম। আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, বিংশতিতমী, পঞ্চত্রিংশত্তমী, সপ্তচত্বরিংশত্তমী, অशीतितमी, সব জায়গাতে নবতিতমী,
নবা নবাতি তমি, সব জায়গাতে নদী শব্দের মতো হবে, এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, বাকি তো নিয়ম তো জানোই সবাই, এটা অসুবিধা নয়। এই নিয়মটা মাথায় রাখতে হবে যে কোন শব্দের মতো রূপটা স্ত্রীলিঙ্গে হবে। এখানে স্ত্রীলিঙ্গেই কনফিউশন হয়, পুল্লিঙ্গে স্ত্রীলিঙ্গে তো একটাই শব্দ রয়েছে, অসুবিধা হয় না। স্ত্রীলিঙ্গে প্রথম দ্বিতীয় তৃতীয়র জন্য লতা শব্দ, বাকি সবকিছুর জন্যই হচ্ছে নদী শব্দ। ঠিক আছে, এইটা মাথায় রাখবে সবসময়, তাহলে আর ভুল হবে না। হলো। আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম ওই রামহ লিখতি মন্ত্রম অভ্যাস করেছিলেন বাড়িতে? হ্যাঁ, করেছি স্যার। বলুন দেখি, দাঁড়ান, তাহলে তারপরে আমি সন্ধিটা শেষ করব আজকে। দাঁড়ান, শুরু করতে বললে শুরু করবেন আপনার হ্যাঁ, শুরু করুন। रामः लिखति मन्त्रं, रामः लिखति मन्त्रो, रामः लिखति मन्त्रान्, रामो लिखतः मन्त्रं, रामो लिखतः मन्त्रो, रामो लिखतः मन्त्रान्, रामाः लिखन्ति मन्त्रं, रामाः लिखन्ति मन्त्रो, रामाः लिखन्ति मन्त्रान्, रामः लिखति कलमेन, रामः लिखति कलमेन, रामः लिखति कलमाभ्यां, रामः लिखति कलमैः, रामो लिखतः कलमेन, रामो लिखतः कलमाभ्यां, रामो लिखतः कलमैः, रामाः लिखन्ति कलमेन, रामाः लिखन्ति कलमाभ्यां, रामाः लिखन्ति कलमैः, रामः ददाति नराय, रामः ददाति नराभ्यां, रामः ददाति नरेभ्यः, रामो दत्तः नराय, रामो दत्तः नराभ्यां, रामो दत्तः नरेभ्यः, रामाः ददति नराय, रामाः ददति नराभ्यां, रामाः ददति नरेभ्यः, रामः आददाति नरात्, रामः आददाति नराभ्यां, रामः आददाति नरेभ्यः, रामो आदत्तः नरात्, रामो आदत्तः नराभ्यां, रामो आदत्तः नरेभ्यः, रामाः आददति नरात्, रामाः आददति नराभ्यां, रामाः आददति नरेभ्यः, रामः लेखनं करोति मन्त्रस्य, रामः लेखनं करोति मन्त्रयोः, रामः लेखनं करोति मन्त्राणां, रामो लेखनं कुरुतः मन्त्रस्य, रामो लेखनं कुरुतः मन्त्रयोः, रामो लेखनं कुरुतः मन्त्राणां, रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य, रामाः लेखनं कुर्वन्ति मन्त्रयोः, रामाः लेखनं कुर्वन्ति मन्त्राणां, रामः लिखति ग्रामे, रामः लिखति ग्रामयोः, रामः लिखति ग्रामेषु, रामो लिखतः ग्रामे, रामो लिखतः ग्रामयोः, रामो लिखतः ग्रामेषु, रामाः लिखन्ति ग्रामे, रामाः लिखन्ति ग्रामयोः, रामाः लिखन्ति ग्रामेषु, मन्त्रः लिख्यते रामेण, मन्त्रः लिख्यते रामाभ्यां, मन्त्रः लिख्यते रामैः, मन्त्रो लिख्यते रामेण, मन्त्रो लिख्यते रामाभ्यां, मन्त्रो लिख्यते रामैः, मन्त्राः लिख्यन्ते रामेण, मन्त्राः लिख्यन्ते रामाभ्यां, मन्त्राः लिख्यन्ते रामैः, तारपरे मन्त्रः लिखितः रामेण, मन्त्रः लिखितः रामाभ्यां, मन्त्रः लिखितः रामैः, मन्त्रो लिखितो रामेण, मन्त्रो लिखितो रामाभ्यां, मन्त्रो लिखितो रामैः, मन्त्राः लिखिताः रामेण, मन्त्राः लिखिताः रामाभ्यां, मन्त्राः लिखिताः रामैः, मन्त्रः लेखनीयः रामेण, मन्त्रः लेखनीयः रामाभ्यां, मन्त्रः लेखनीयः रामैः, मन्त्रो लेखनीयो रामेण, मन्त्रो लेखनीयो रामाभ्यां, मन्त्रो लेखनीयो रामैः, मन्त्राः लेखनीयाः रामेण, मन्त्राः लेखनीयाः रामाभ्यां, मन्त्राः लेखनीयाः रामैः,
मन्त्रः लिख्यमानः अस्ति रामेण मन्त्रः लिख्यमानः अस्ति रामाभ्यां मन्त्रः लिख्यमानः अस्ति रामैः मन्त्रो लिख्यमानौ स्तः रामेण मन्त्रो लिख्यमानौ स्तः रामाभ्यां मन्त्रो लिख्यमानौ स्तः रामैः मन्त्राः लिख्यमानाः सन्ति रामेण मन्त्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां मन्त्राः लिख्यमानाः सन्ति रामैः रामः लिखन् अस्ति मन्त्रं रामः लिखन् अस्ति मन्त्रो रामः लिखन् अस्ति मन्त्रान् रामौ लिखन्तौ स्तः मन्त्रं रामौ लिखन्तौ स्तः मन्त्रो रामौ लिखन्तौ स्तः मन्त्रान् रामः लिखन्तः सन्ति मन्त्रं रामः लिखन्तः सन्ति मन्त्रो रामः लिखन्तः सन्ति मन्त्रान् रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रो रामः लिखितवान् मन्त्रान् रामौ लिखितवन्तौ मन्त्रं रामौ लिखितवन्तौ मन्त्रो रामौ लिखितवन्तौ मन्त्रान् रामः लिखितवन्तः मन्त्रं रामः लिखितवन्तः मन्त्रो रामः लिखितवन्तः मन्त्रान् স্যার শুনতে পাচ্ছি না কিছু 5 মিনিট হয়েছে, আরো তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আরো 4 মিনিটের মধ্যে আনতে হবে, আরো অভ্যাস করতে হবে, ঠিক আছে? আগের দিন 6 মিনিট হয়েছে, 5 মিনিট হয়েছে, মানে অনেকটা এগিয়েছে। আরো আরো অভ্যাস করলে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। 4 মিনিটের মধ্যে কিন্তু পরীক্ষার আগে করতেই হবে, ঠিক আছে? ওটা আরো অভ্যাস করুন। চিত্রিতা বলতে পারবে? হ্যাঁ স্যার, দাঁড়ান পিডিএফটা খুলি। পিডিএফ না দেখে বলতে হবে কিন্তু, এখন বলো, ঠিক আছে? ও মানে সিকোয়েন্সটা যেন মুখস্থ, এখন দেখে বলো অসুবিধা নেই, কিন্তু সিকোয়েন্সটা যেন মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? স্যার বলছি। হুম। रामः लिखति कलमेन রামः হলো না, মন্ত্রম দিয়ে শুরু করো। ঠিক আছে। প্রথম তো রামः রামः লিখতি মন্ত্র। হ্যাঁ শুরু করো। रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रै रामः लिखति मन्त्रान् रामोई लिखति मन्त्रं रामोई लिखति मन्त्रै रामोई लिखति मन्त्र হচ্ছে না, প্রচুর রামই নয়, রামৌ। रामौ রামৌ लिखति লিখাতাহ, লিখাতি না, রামৌ লিখাতাহ। হ্যাঁ রামौ লিখতः প্রথম মন্ত্রম থেকে প্রথম রাম থেকে প্রথম থেকে বলো। रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रौ रामः लिखति मन्त्रान् रामौ लिखतः मन्त्रं रामौ लिखतः मन्त्रौ रामौ लिखतः मन्त्रान् रामाः लिखतः मन्त्रं रामाः लिखतः मन्त्रौ रामाः लिखतः मन्त्रान् रामः लिखति कलमेन रामः लिखति कलमभ्यां रामः लिखति कलमैः रामै लिखतः कलमेन रामै लिखतः कलमभ्यां रामै लिखतः कलमैः रामाः लिखन्ति कलमेन रामाः लिखन्ति कलमभ्यां रामाः लिखन्ति कलमैः रामः ददाति नराय रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः रामैः ददाति दत्तः नराय रामो दत्तः नराभ्यां रामौ दत्तः नरेभ्यः रामाः ददति नराय रामाः ददति नराभ्यां रामाः ददति नराभ्यः रामः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः रामैः आदत्यः नरात् रामैः आदत्यः नराभ्यां रामैः आदत्यः नरेभ्यः रामाः आददति नरात् रामाः आददति नराभ्यां रामाः आददति नरेभ्यः
रामः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयोः रामः लेखनं करोति मन्त्राणां रामैः लेखनं कुरुतः मन्त्रस्य रामैः लेखनं कुरुतः मन्त्रयोः रामैः लेखनं कुरुतः मन्त्राणां रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामाः लेखनं कुर्वन्ति मन्त्रयोः रामाः लेखनं कुर्वन्ति मन्त्राणां তারপর রামः লিখতি গ্রামে রামः লিখতি গ্রামयोः রামः লিখতি গ্রামেषु রামयोः রামो रामो रामो लिखतः ग्रामे रामो लिखतः ग्रामयोः रामो लिखतः ग्रामेषु रामाः लिखन्ति ग्रामे रामाः लिखन्ति ग्रामयोः रामाः लिखन्ति ग्रामेषु मन्त्रः लिख्यते रामेण मन्त्रः लिख्यते रामेण मन्त्रः लिख्यते रामाभ्यां मन्त्रः लिख्यते रामैः তারপর মন্ত্রৈः স্যার স্যার মন্ত্রৈः এরপরে মন্ত্রৌ আচ্ছা মন্ত্রৌ লিখ্যতः রামেণ মন্ত্রৌ লিখ্যেতে রামেণ अच्छा ये था हाँ मन्त्रौ लिख्यते रामेण मन्त्रौ लिख्यते रामाभ्यां मन्त्रौ लिख्यते रामैः তারপর মন্ত্রাः লিখ্যন্তে রামেণ মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাं মন্ত্রাः লিখ্যন্তে রামैः তারপর মন্ত্রः লিখতः রামেণ লিখিতः मन्त्रः लिखितः रामेण मन्त्रः लिखितः रामेभ्यः মন্ত্রই লিখিতः স্যার এটা ক্রিয়াপদটা কি হবে জানো মন্ত্রৌ লিখিতৌ রামেণ আচ্ছা মন্ত্রৌ লিখিতৌ রামেণ মন্ত্রৌ লিখিতৌ রামैः মন্ত্রাः লিখিতাः রামেণ মন্ত্রাः লিখিতাः রামैः মন্ত্রः लेखनीयः रामेण रामाभ्यां मन्त्रः लेखनीयः रामैः लेखनीयौ रामेण मन्त्रौ लेखनीयौ रामाभ्यां मन्त्रौ लेखनीयाः रामेण मन्त्राः लेखनीयाः रामैः मन्त्रः लिख्यमानः अस्ति रामेण मन्त्रः लिख्यमानः अस्ति रामाभ्यां मन्त्रः लिख्यमानः अस्ति रामैः मन्त्रः लिख्यमानौ स्तः रामेण मन्त्रः लिख्यमानौ स्तः रामाभ्यां मन्त्रः लिख्यमानौ स्तः रामैः मन्त्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां मन्त्राः लिख्यमानाः सन्ति रामैः रामः लिखन् अस्ति मन्त्रं रामः लिखन् अस्ति मन्त्रैः रामः लिखन् अस्ति मन्त्रान् लिखन्तौ रामौ लिखन्तौ रामौ लिखन्तौ स्तः मन्त्रं रामौ लिखन्तौ स्तः मन्त्रौ रामौ लिखन्तौ स्तः मन्त्रान् रामाः लिखन्तः सन्ति मन्त्रान् रामाः लिखन्तः सन्ति मन्त्रैः रामाः लिखन्तः सन्ति मन्त्रान् তারপরে রামः লিখিতবাन् মন্ত্রম রামः লিখিতবাन् মন্ত্রैः রামः লিখিতবাन् মন্ত্রাन् রামैः লিখিতবन्तौ মন্ত্রं রামैः লিখিতবन्तौ
लिखितवन्तौ मन्त्रौ रामैः लिखितवन्तौ मन्त्रान् रामाः लिखितवन्तः मन्त्रं रामाः लिखितवन्तः मन्त्रौ रामाः लिखितवन्तः मन्त्रान्। হুম, ঠিক আছে, তাড়াতাড়ি করতে হবে, অনেকটা সময় লাগছে। আর ব্যাপার হচ্ছে যে রামৈহি রামৈহি বারবার বলছো কেন? রামঃ রামৌ রামাহ, রামঃ রামৌ রামাহ। সে তুমি মানে বলার সময় বারবার তোমার রামৈহি রামৈহি হয়ে যাচ্ছে। রামঃ লিখতি মন্ত্রম রামঃ লিখতি মন্ত্র রামঃ লিখতি মন্ত্রান রামৈহি লিখতঃ মন্ত্রম রামৈহি লিখতঃ মন্ত্র রামৈহি লিখতঃ মন্ত্র, এটা হয়ে যাচ্ছে। রামৈহি তো তৃতীয়ার বহুবচনের রূপ, তোমাকে তো ওখানে বলতে হবে প্রথমার দ্বিবচন, তাহলে রামৌ বলতে হবে। ঠিক আছে, এটা একটু হুম খেয়াল করবে, এইটা প্রচুর ভুল হচ্ছে। বাকি ঠিকই আছে, বাকি আর একটু তাড়াতাড়ি বলতে হবে। ঠিক আছে, এটা অভ্যাস করবে বাড়িতে, অভ্যাস করতে হবে, 4 মিনিটের মধ্যে এটা বলতে হবে, বলে আমাকে রেকর্ড করে পাঠাতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি এটা বাড়িতে ভালো করে অভ্যাস করবে। আমি পরের দিন আবার জিজ্ঞাসা করবো ক্লাসে। ঠিক আছে, আচ্ছা, আগের দিন আমরা সন্ধি শুরু করেছিলাম, তো সেইটা কন্টিনিউ করি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আগের দিন এটা শুরু করেছিলাম, সেখানে স্বরসন্ধি আমাদের হয়ে গেছিল। 5 রকম সন্ধি মোট আছে: অচ্সন্ধি, হলসন্ধি, বিসর্গ সন্ধি, স্বাদি সন্ধি, আর হচ্ছে প্রকৃতিভাব সন্ধি। তার মধ্যে স্বরসন্ধির টা আমরা দেখেছিলাম। স্বরসন্ধির কিছু নিয়ম দেখেছিলাম, সেগুলো আরেকবার বলে দিচ্ছি অল্প করে। যে অকার আকার ইকার ইকার উকার উকার রিকার রিকার পরে যদি অকার আকার ইকার ইকার উকার উকার রিকার রিকার থাকে, তাহলে সন্ধি হলে দীর্ঘস্বর হয়, মানে দুটো জুড়ে দীর্ঘ হয়। এর আমরা উদাহরণও দেখেছিলাম আগের দিন। তারপরে হচ্ছে ইকার দীর্ঘ ইকার হর্ষ উকার দীর্ঘ উকার হর্ষ রিকার দীর্ঘ রিকার রিকার, এরপরে যদি এই বর্ণগুলি ছাড়া, এই বর্ণগুলি থাকলে তো আগের নিয়মটা লাগবে, এই বর্ণগুলি ছাড়া যদি অন্য স্বরবর্ণ থাকে, তাহলে সন্ধি হলে ক্রমে ইকার আর দীর্ঘ ইকারের স্থানে জকার হবে, মানে ইয়কার হবে। উকার আর দীর্ঘ উকারের স্থানে ওয়াকার হবে। রিকার আর দীর্ঘ রিকারের স্থানে রকার হবে, আর রিকারের স্থানে লকার হবে। যেমন উদাহরণগুলো নিচে দেখো, দধিয়ত্র দধ্যত্র, দেবী আগতা দেব্যাগতা, সু আগতম স্বাগতম, পিতৃ আজ্ঞা পিত্রাজ্ঞা, ঋ আকৃতি লাকৃতি। দেখেছিলাম। তারপরে কি ছিল? অ এবং আ বর্ণের পরে যদি ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ হ্রস্ব রি দীর্ঘ রি আর রি থাকে, তাহলে সন্ধি হলে ক্রমে এ ও অর অল, মানে ই আর অকার বা আকারের পরে যদি ইকার বা ইকার থাকে তাহলে এ হবে। অকার বা আকারের পরে যদি উকার বা উকার থাকে তাহলে ও হবে। অকার বা আকারের পরে যদি রিকার বা রিকার থাকে তাহলে অর হবে। আর অকার বা আকারের পরে রিকার থাকলে অল হবে। ঠিক আছে, তাহলে তব ইয়ম, এই জন্য তব অকার ইকার যোগ করলে তবে ইয়ম। গঙ্গা উদকম গঙ্গোদকম, দেব ঋষি দেবর্ষিহি, তবল ঋকারঃ তবলকারঃ। দেখেছিলাম। তারপরের নিয়ম ছিল অবর্ণ আর আবর্ণের পরে যদি এ ওই ও ঔ থাকে, তাহলে সন্ধি হলে ওই আর ঔ হয়ে যায়।
মানে অবর্ণ আর আবর্ণের পরে এ বা ওই থাকলে ওই হবে, ও বা ও থাকলে ও হবে। যেমন অদ্যা এ বা যোগ করলে কি হচ্ছে অদ্যৈবা। মত ঐক্যম মত ঐক্যম। জল ও ঘহ জলৌ ঘহ। সদা ঔৎসুক্যম সদৌৎসুক্যম। ঠিক আছে, তারপরে কি ছিল, এ বর্ণ এবং ও বর্ণের পরে যদি অবর্ণ থাকে তাহলে পূর্বরূপ একাদেশ হয়। পূর্বরূপ একাদেশ মানে কি, এরপরে অ আছে, পূর্বরূপ মানে এই থাকবে, অটা লোপ হয়ে যাবে, অবর্ণের লোপ হয়ে যাবে। এই দেখো বিদ্যাতে অপি ছিল, যোগ করে হচ্ছে বিদ্যাতে পি। গো অগ্রম ছিল, যোগ করে হচ্ছে গোগ্রম, অকারটা লোপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অকারটা লোপ হয়ে যাচ্ছে, আর আগের যেটা একার বা ওকার সেটা থেকে যাচ্ছে। ঠিক আছে, তারপরে ছিল এ ওই ও ঔর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সন্ধি হলে অয় আয় অব আপ, মানে এর পরে স্বরবর্ণ থাকলে অয় হবে, ওই এর পরে স্বরবর্ণ থাকলে আয় হবে, ও এর পরে স্বরবর্ণ থাকলে অব হবে, ঔ এর পরে স্বরবর্ণ থাকলে অব হবে। ঠিক আছে, তাহলে এই জন্য বিদ্যাতে এব, বিদ্যাতয় এব। আবার এখানে একটা নিয়ম আছে, যদি পদের শেষে সেই জ বা র থাকে, যদি পদের শেষে ইয় হলন্ত বা বয় হলন্ত থাকে তাহলে তার বিকল্পে রোপ করে দিতে পারি। তাহলে বিদ্যাতে এবা হয়ে যেতে পারে, বিদ্যাতা এবা হতে পারে, অথবা বিদ্যাতা এবা হতে পারে। গায়কাহ গৈয়াকাহ হচ্ছে গায়কাহ। তারো ইবা হচ্ছে তারবিবা। নারৌ আপি হচ্ছে নারাবাপি। তাই তো, এতটা অবধি আমাদের হয়েছিল, মনে আছে দীপান্বিতা ম্যাডাম, মনে আছে? হ্যাঁ 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 মনে আছে। আচ্ছা, চিত্রিতা এই ক্লাসটা কি তুমি পরে শুনেছিলে, আগের দিনের ক্লাসটা? আগের দিন তো হ্যাঁ ছিলে স্যার, না। হ্যাঁ স্যার শুনেছিলাম। শুনেছো তো, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এবারে পরের নিয়মে চলে যাচ্ছি। নতুন যে নিয়ম আমরা দেখছি এটা হচ্ছে প্রকৃতি ভাব সন্ধির একটা নিয়ম রয়েছে। ঠিক আছে, আমি এখানে সব নিয়ম দেখাচ্ছি না, আসলে আরো সন্ধির প্রচুর নিয়ম রয়েছে যেগুলো সব বেশি ইউজ হয়, বেশি কাজে লাগে, সেগুলোই দেখাচ্ছি। নাহলে এছাড়াও কিন্তু অনেক স্বরসন্ধির অনেক উদাহরণ আছে, প্রত্যেকটা সন্ধিরই প্রচুর প্রচুর জায়গা আছে। সব তো দেখানো সম্ভব না, সব দেখাতে গেলে সন্ধি নিয়েই 6 মাস 7 মাস চলে যাবে। একটা দুটো ক্লাসে যতটা হয়, যেগুলো মূল, যেগুলো প্রধান মেন যেগুলো রয়েছে সেগুলোই আমরা দেখাচ্ছি। ঠিক আছে, তো প্রকৃতি ভাব সন্ধিটা দেখো, দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত আর একারান্ত দ্বিবচনান্ত পদের সন্ধি হয় না। কার হয় না? দীর্ঘ ইকারান্ত দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত এবং দীর্ঘ একারান্ত দ্বিবচনান্ত পদ, যে কোনো দীর্ঘ ইকারান্ত, যে কোনো দীর্ঘ উকারান্ত, যে কোনো একারান্ত নয় কিন্তু, যে দ্বিবচনান্ত পদ হতে হবে তাকে, তাহলে তার সন্ধি হবে না। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, হরি এতৌ। হরি এতৌ, এখানে কোন সন্ধিটা, মানে যদি ধরো এই নিয়মটা থাকতো না তাহলে এখানে সন্ধি হলে কি হতো, আমরা যে নিয়মগুলো দেখেছি এতক্ষণ অবধি সেই নিয়ম অনুসারে হরি এতৌ এখানে সন্ধি হলে কি হবে? ইয়া হয়ে যাবে, দীর্ঘ ই আছে ইয়া ওটা হয়ে যাবে, ইয়া হবে। ইয়া হয়ে যাবে, আর তাহলে ইয়েতে, হারিয়ে এতৌ, তাই তো, হ্যাঁ হারিয়ে এতৌ এরকম হবে, হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। কেন হবে না? না, হরি এই শব্দটা কোথাকার রূপ, কোন শব্দের রূপ হরিটা? হরি শব্দের রূপ। হরি শব্দের প্রথমা বা দ্বিতীয়ার দ্বিবচনের রূপ হচ্ছে হরি। হরিহি হরি হরয়ঃ। আমরা আমরা কবি শব্দ পড়েছিলাম না, কবিহি কবি কবয়ঃ, সেরকম হরিহি হরি হরয়ঃ। হরি এটা হরি শব্দের প্রথমার অথবা দ্বিতীয়ার দ্বিবচনের রূপ। এখন দেখো নিয়ম অনুসারে কিন্তু এখানে সন্ধি হবে না। কেন? না, হরি এটা দ্বিবচনান্ত সব পদ একটা, আর এটা দীর্ঘ ইকারান্ত, তাহলে দীর্ঘ ইকারান্ত দ্বিবচনান্ত পদ হচ্ছে হরি, তাহলে এখানে কিন্তু সন্ধি হবে না। যদিও সন্ধি প্রাপ্ত হচ্ছে, অন্য নিয়ম অনুসারে সন্ধি এখানে হওয়ার কথা, কিন্তু এখানে সন্ধি হবে না। হরি এ তো এখানে সন্ধি হবে না। ঠিক আছে, সেরকমই দেখো
বিষ্ণু ইমৌ, এখানে কি সন্ধি হতো? কি সন্ধি হওয়ার কথা বিষ্ণু ইমৌ এখানে? উকারান্ত মানে ব ব হতো এটা, তাহলে ব হবে। হ্যাঁ, বিষ্ণু বিমৌ, বিষ্ণু উচ্চারণটা কঠিন হয়ে যাবে। বিমৌ, হ্যাঁ। বিষ্ণু বিমৌ এরকম কিছুটা হবে। যাই হোক, কিন্তু এখানেও সন্ধি হবে না কেন? বিষ্ণু, এই যে এটা, এই রূপটা, এটা হচ্ছে বিষ্ণু শব্দের প্রথমা বা দ্বিতীয়ার দ্বিবচন, তাই তো? বিষ্ণু, বিষ্ণুঃ, বিষ্ণু, বিষ্ণাবাহা। আমরা পড়েছি শব্দ, উকারান্ত পুলিঙ্গ শব্দ কি পড়েছি আমরা? সাধু, তাই তো? সাধুঃ, সাধু, সাধবাহা। সেরকম বিষ্ণুঃ, বিষ্ণু, বিষ্ণাবাহা। তাহলে বিষ্ণু এটা দীর্ঘ উকারান্ত দ্বিবচনান্ত পদ, তাই এর সন্ধি হবে না। সেরকম দেখো লতে, লতে এতে, এখানে কি সন্ধি হচ্ছে? মানে হতো যদি নিয়ম না থাকতো, এই নিয়মটা, কি সন্ধি হতো লতে এতে? এখানে বলো কি সন্ধি হতো লতে এতে? এখানে তো একার একার ঐকার হয়ে যেত। একার একার ঐকার হয়? না, না, না। শেষের যেটা নিয়মটা ছিল ওইটা হতো, মানে একারের পরে স্বরবর্ণ থাকলে ওই অয়ে। অয় হবে, ঠিক। হ্যাঁ। লতায় এতে, লতায় এতে এরকম কিছুটা হতো, কিন্তু হবে না, কারণ একারান্ত দ্বিবচনান্ত পদ হচ্ছে লতে। লতে শব্দটা, লতেটা কোথাকার রূপ? লতা শব্দের প্রথমা বা দ্বিতীয়ার দ্বিবচন, লতা, লতে, লতাহা। তো লতে হচ্ছে একারান্ত আর দ্বিবচনান্ত পদ, সেই জন্য এখানেও সন্ধি হবে না। সেরকমই পচেতে ইমে, পচেতে ইমে, এখানে কি সন্ধি প্রাপ্ত ছিল? পচেতে ইমে এখানে ওই ওই নিয়মটাই। ওই অয়। নিয়ম, ওই একই নিয়ম, হ্যাঁ। একদম একই নিয়ম। পচেতায়ে ইমে অয় হতো, কিন্তু হবে না, কারণ পচেতেটা কোথাকার রূপ? কোন ধাতুর রূপ পচেতে? পচ ধাতুর আত্মনেপদীতে লট লকারে প্রথম পুরুষের দ্বিবচন, তাই তো? পচাতে, পচেতে, পচান্তে, পচাতে, পচেতে, পচান্তে। তাহলে পচেতে এটা কি একারান্ত আর দ্বিবচনান্ত, মানে শুধুমাত্র শব্দ রূপের ক্ষেত্রে কিন্তু নয়, ধাতু রূপের ক্ষেত্রেও কিন্তু এই সন্ধিটা হবে না। মানে এখানে বলা হয়েছে ইকারান্ত, উকারান্ত, একারান্ত, দ্বিবচনান্ত। দ্বিবচন শব্দ রূপেরও দ্বিবচন হতে পারে, ধাতু রূপেরও দ্বিবচন হতে পারে, দু ক্ষেত্রেই কিন্তু সন্ধি হবে না। এই জন্য পচেতে এটা কিন্তু ধাতুরূপ, ক্রিয়াপদ, দ্বিবচনান্ত ধাতুরূপ, সেটা একারান্ত, তাই জন্য সেখানে সন্ধি হবে না। বোঝা গেছে? এই নিয়মটা বোঝা গেছে চিত্রিতা? হ্যাঁ স্যার। দীপান্বিতা ম্যাডাম, বোঝা গেছে তো? হ্যাঁ, বোঝা গেছে। হুম, আচ্ছা। ব্যঞ্জন সন্ধিতে আসি। দেখুন, এই নিয়মটা আপনারা সবাই জানেন। ব্যঞ্জন বর্ণ পরে থাকলে পদের শেষে থাকা ময়ের স্থানে অনুস্বার হয়, এটা তো জানেন, যে পরে স্বরবর্ণ থাকলে ময় হলন্ত হুম হবে, হুম পরে ব্যঞ্জন থাকলে অনুস্বার হবে। আর যদি বাক্যের শেষে হয় তাহলেও কিন্তু ময় হলন্ত হবে, ঠিক আছে? বাক্যের শেষে কখনো অনুস্বার দিয়ে বাক্য শেষ হয় না। বাক্যের শেষে অনুস্বার মানে ওটা ময় হলন্ত করতে হবে, হলো। আর পরে স্বরবর্ণ থাকলে ময় হলন্ত করতে হবে, আর পরে ব্যঞ্জন বর্ণ থাকলে অনুস্বার করতে হবে। যেমন গ্রামম গচ্ছতিটা গ্রামং গচ্ছতি করতে হবে। গ্রামম আগচ্ছতি ঠিক আছে, গ্রন্থং অধীতে নয়, গ্রন্থম অধীতে ময় হলন্ত করতে হবে, পরে স্বরবর্ণ আছে। গ্রন্থম পঠাতি, এখানে ঠিক আছে অনুস্বার, যেহেতু পরে ব্যঞ্জন বর্ণ রয়েছে, ঠিক আছে। এটা খুব সহজ নিয়ম, আপনারা সবাই জানেন, নতুন কিছু নয়। এরপরে দেখুন, স্বরবর্ণের পরে যদি বিসর্গ থাকে আর তারপরে যদি ক, খ, প, ফ থাকে, স্বরবর্ণের পরে যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি ক, খ, প, ফ থাকে,
তাহলে বিসর্গই থাকে, কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে? মানে এখানে মামকাহা পাণ্ডবাহা, দেখুন মামকাহা, এখানে বিসর্গ কার পরে রয়েছে? স্বরবর্ণের পরে। স্বরবর্ণ আকারের পরে রয়েছে, তাই তো? আকারের পরে বিসর্গ রয়েছে। তারপরে কি আছে? প আছে। তাহলে বিসর্গের জায়গাতে কিচ্ছু হবে না, বিসর্গটা বিসর্গই থাকবে, কোনো পরিবর্তন হবে না। মামকাহা পাণ্ডবাহা বিদ্যা সাগরাহা কহ। এখানে অ্যাকচুয়ালি আরেকটা বিষয় আছে, এটা আমি লিখিনি ইচ্ছা করে, সেটা হচ্ছে আপনারা শুনেননি হয়তো বা শুনেছেন, জিহ্বা মূলীয় উপধমানীয় বলে দুটো রয়েছে, ঠিক আছে? মানে দেখবেন অনেকে এই যখন গীতা টিতা পড়া হয় এরকম পড়ে অনেকে, মামকাহ পাণ্ডবাশ্চৈব, এরকম পড়ে না, মামকাহা পাণ্ডবাশ্চৈব, কিন্তু পড়ে না, কি পড়ে? মামকাহ পাণ্ডবাশ্চৈব। এই যে বলছি যে মামকাহ পাণ্ডবা, এইটা হচ্ছে জিহ্বা মূলীয় বলে একটা ব্যাপার রয়েছে। ওটার চিহ্ন হচ্ছে অর্ধ বিসর্গ। সেটাও করা যায়, কিন্তু সেগুলো এমনি আমরা যখন বাক্য লিখছি সেই সব ক্ষেত্রে সেই জিহ্বামূলীয় বা উপধ্মানীয় প্রয়োগ এখন কেউ করে না। ঠিক আছে? আগেকার দিনে সেই ম্যানুস্ক্রিপ্টে হয়তো থাকতে পারে, কিন্তু বর্তমান সংস্কৃতে ওই জিহ্বামূলীয় উপধ্মানীয়র প্রয়োগ বাক্যে লেখার সময় কেউ করে না, সেই জন্য সেটা না করলেও না করার দরকারই নেই। এরকম পরে পকার বা ককার বা খকার বা ফকার থাকলে কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, বিসর্গটা বিসর্গই রাখতে হবে। ঠিক আছে? তারপরে দেখুন, স্বরবর্ণের পরে যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি চ, ছ আর স থাকে, চ, ছ আর স থাকে, তাহলে বিসর্গের স্থানে স করতে পারেন। দেখুন এই সন্ধিগুলো এখানে কিন্তু দেখুন, এই যে সন্ধিগুলো কিন্তু না করলেও হবে, এমন নয় যে সন্ধি করতেই হবে যে কোনো জায়গাতেই। মানে এখন এই সন্ধি, ওই পাণ্ডবাহা চৈব পাণ্ডবাস চৈব, পাণ্ডবাহা চৈব এটা কিন্তু ভুল নয়, পাণ্ডবাহা চৈব এটাও ঠিক, পাণ্ডবাস চৈব এটাও ঠিক। আপনি সন্ধি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আমরা একটু আগে একটা উদাহরণ দেখেছি, দেখুন কোথায় গেল, এই দেখুন, এই দেখতে পাচ্ছেন গই আকাহ গায়কাহ, দেখতে পাচ্ছেন? এখানে যদি আমি বলি সন্ধিটা বিকল্পে, মানে আপনার আমি কথা গায়কাহ করতেও পারি, নাও করতে, এটা কিন্তু, এটা কি ঠিক হবে? হবে না। শোনা- আমি কি গায়কাহার জায়গাতে গই আকাহ বলতে পারি? বলতে পারি না, এটা ভুল। তার মানে কি বলুন দেখি, যখন একটা শব্দের মধ্যে সন্ধিটা হচ্ছে বা একটা পদের মধ্যে সন্ধিটা হচ্ছে, সেখানে কি স্যার শোনা যাচ্ছে না কিছু।
দিয়ে তুমি লেভেল 3 ওই চ্যান্টিং এর ক্লাসটাতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো? না না, নেইনি এখনো। তো বুধবার করে হবে দেখলাম, 6টা থেকে 8টা। হ্যাঁ, আমি 6টাই বোধহয়, না নাকি 7টা? সেটা খেয়াল করতে পারছি না, তবে সপ্তাহে একটা দিন হবে বুধবার, এটা আমার মনে পড়ছে। এখনো হয়নি ওটাতে। দেখি, মানে ভাবছিলাম যদি অ্যাডভান্স লেভেলটা হয়, মানে হয়, ওটা তো আবার আরেকজন বললেন যে অ্যাডভান্স লেভেল হয় মাঝে মাঝে ক্লাস, যদি স্টুডেন্ট হয়, এরকম একটা শুনছিলাম আর কি, সেই জন্য একটু অপেক্ষা করছিলাম। তো মনে হয় হবে না, কারণ কি এখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি অ্যাডভান্স লেভেলের। তো ভাবছি এইটাতেই ভর্তি, চ্যান্টিং এরটাতেই এমনি ভর্তি হয় হয়ে না যায়। এরপরে একটা লেভেল হয়, অ্যাডভান্স লেভেল, কিন্তু সেইটা রেগুলারলি হয় না খুব একটা। আমি সার্টিফিকেটটা আনতে গেছিলাম ওখানে, তো ওখানে জিজ্ঞেস করছিলাম, ওনারা বললেন যে হয়, কিন্তু ওইটা এগুলো যেমন মানে প্রতি 4 মাস অন্তর অন্তর হয়, তো ওইটা অতটা রেগুলারলি হয় না, মাঝে সাঝে হয় আর কি। তো চ্যান্টিং এরটাতেই ভাবছি ভর্তি হয়ে যাব। ঠিক আছে, তুমি তুমি যদি হচ্ছ? খোঁজ টোজ পাও আমাকে একটু বলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আমি ওটাতে হব। চ্যান্টিং এরটা তো ঠিক অ্যাড আছে, তুমি। বেরিয়ে গেছে, 15ই জানুয়ারি থেকে বোধহয় হবে। হুম হুম। এটা দিয়েছে চ্যান্টিং এরটাতেও, তো ওদের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে হবে। হুম, জানুয়ারিটা আসুক, তারপর ভর্তি হ্যাঁ, হবে। আসলে আমি ভাবছিলাম ওয়েট করে এইটা, যাই। হ্যাঁ এইটা হয়ে যাক, তো সময় থাকে অনেকটা, মানে ঠিক স্যারের আছে, লিঙ্ক তুমি আমাকে কেটে গেছে। জানিও যদি কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানাবো। আমি কখন বেরিয়ে গেছি আমি নিজেও জানি না। কখন বেরিয়ে গেছি আমি? লাস্ট কি বলেছি? ওই যে বিসর্গ সন্ধির 2 নম্বর নিয়মটা বলছিলেন, ওই যে পাণ্ডবাস চৈব বা পাণ্ডবাহা চৈব, দুটোই ঠিক, এই এই পর্যন্ত বলেছিলেন। বলুন, পাণ্ডবাশ্চৈব এটা হয়েছিল হ্যাঁ, ওই এই পর্যন্ত নিয়মটা? বলেছিলেন, হ্যাঁ। তারপরে তারপরে না, আর শুনতে হয়নি, তাই পাইনি, তো? না। এ বাবা, আমি এটা বলে দিলাম, এটা বলে দিলাম, এখানে চলে গেছিলাম আমি। তো দেখা আমি যাচ্ছে না তো দেখিনি কি? যে আমি আউট, আমি দেখিনি যে আমি আউট হয়ে গেছি। এখন স্ক্রিন স্ক্রিন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না, না? না দেখা যাচ্ছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আবার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা তাহলে এটা ইয়ে করলে শুনতে হবে। পাইনি আমরা, না। আমি মানে আপনাদের আপনি এটা শুনেছেন তো, আমি এটা বলে দিয়েছি, ঠিক আছে, তারপরে এটা বলে দিয়েছি, তারপরে এখানে চলে গেছি, তারপরে তো আমার মনে হচ্ছে বললাম, কোনো রেসপন্স নেই কেন। না আমি বললাম যে কিছু শোনা যাচ্ছে না, কিন্তু তারপরে আপনি লেফট হয়ে সেটাও আমি গেলেন তো। শুনতে পাইনি। কি নেটওয়ার্ক একদম, আমি দেখছি তো আমার, এখন দেখছি আমার ল্যাপটপ সঙ্গে নেটওয়ার্ক কানেক্টই উড়ে গেছে, কানেকশনই উড়ে গেছে। কি অবস্থা! ঠিক ঠিক আছে, যাই হোক। তো আমরা এই নিয়মটা বলছিলাম যে, বলছিলাম যেটা, সেটা হচ্ছে পদের মধ্যে সন্ধিটা কিন্তু অনিবার্য। যেমন আমরা দেখেন গাইয়া কাহা গায়া কাহা, এখানে কিন্তু সন্ধি তো আপনাকে করতেই হবে, সেখানে অপশন নেই। কিন্তু যখন আমি দুটো পদের মধ্যে সন্ধি করছি, তখন সেটা আমি করতেও পারি আবার নাও করতে পারি, সেটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, এইটাই বলছিলাম। এই জন্য পাণ্ডবাহা চৈব রামঃ শ্বেতে তরোহ ছায়া গৌহু চরতি, এখানে সব জায়গাতেই সন্ধি করলেও হবে আবার না করলেও হবে। ঠিক আছে, এবারে দেখুন সন্ধি করলে কি হবে। পাণ্ডবাহা চৈব, আকারের পরে বিসর্গ বা চকার, সন্ধি করলে কি হচ্ছে? পাণ্ডবাস চৈব। হ্যাঁ, রামঃ শ্বেতে, সন্ধি করলে কি হবে? রামশ্বেতে। তরোহ ছায়া, সন্ধি করলে কি হচ্ছে?
তরস ছায়া গৌঃ চরতি, সন্ধি করলে কি হচ্ছে? গৌশ চরতি। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো। এরপরে দেখুন, স্ক্রিন চেঞ্জ হয়েছে। হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখুন একই রকম নিয়ম, শুধু বর্ণগুলো চেঞ্জ হচ্ছে। স্বরবর্ণের পরে যদি বিসর্গ থাকে আর তারপরে যদি ত ঠ আর স, আগের নিয়মটা কি ছিল? চ ছ তালব্য স, এটা কি দিচ্ছে? ট ঠ আর স, মানে মূর্ধন্য স থাকলে বিসর্গের স্থানে মূর্ধন্য সই হয়। রামঃ টঙ্কয়তি, রামঃ অকারের পরে বিসর্গ রয়েছে, স্বরবর্ণের পরে বিসর্গ, তারপর টকার রয়েছে, সন্ধি হলে কি হচ্ছে? রামষ্টঙ্কয়তি। গীতায়াহ টিকা কি হবে? গীতায়াস টিকা। বালকাহ ষট কি হবে? বালকাস ষট। শ্রীরামকৃষ্ণঃ ঠাকুরঃ, শ্রীরামকৃষ্ণস ঠাকুরঃ, ঠকার রয়েছে, মূর্ধন্য ষ হয়ে গেল। একই রকম নিয়ম, শুধু বর্ণগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখুন, স্বরবর্ণের পরে যদি বিসর্গ থাকে আর তারপরে যদি ত থ আর স থাকে, ত থ আর দন্তস্ব থাকে, তাহলে বিসর্গের স্থানে দন্তস্ব হবে। যেমন দুর্যোধনঃ তদা, কি করলে হলে কি হবে? দুর্যোধনস্তদা। শব্দঃ তুমুলঃ, শব্দস্তুমুলঃ। वीरः सैनिकः, वीरस्सैनिकः। बालकः थुत्कारं करोति, बालकस्थुत्कारं करोति, থকার ছিল, ঠিক আছে, বালকস্থুৎকারম করোতি। তাহলে দেখুন, চ ছ তালব্যস্য থাকলে তালব্যস্য হবে, ট ঠ মূর্ধন্যস্য থাকলে মূর্ধন্যস্য হবে, ত থ দন্তস্য থাকলে দন্তস্য হবে। হয়ে গেছে? তাহলে এবারে দেখুন, আমাদের মোট ব্যঞ্জন বর্ণে কটা বর্গ রয়েছে? কটা বর্গে ভাগ করা হয় ব্যঞ্জন বর্ণগুলোকে? 5টা বর্গ। 5টা বর্গে। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ। ক বর্গ। এবার তার মধ্যে দেখুন প্রত্যেকটা বর্গেরই প্রথম দুটো বর্ণ কিন্তু হয়ে গেছে আমাদের। প্রথম নিয়মে কি ছিল? ক খ প ফ, তাহলে ক বর্গ প বর্গের প্রথম দুটো বর্ণ হয়ে গেল। তারপর নিয়মে চ ছ, চ বর্গ হয়ে গেল। তারপর নিয়মে ট ঠ, ট বর্গের দুটো হয়ে গেল। এর শেষ নিয়মে হচ্ছে ত থ, ত বর্গের দুটো হয়ে গেল। তাই প্রত্যেকটা 5টা বর্গের প্রথম দুটো বর্ণ কিন্তু আমাদের হয়ে গেছে। আর কি হয়েছে? 3টে স হয়ে গেছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই 3টে হয়ে, মানে বিসর্গ, স্বরবর্ণের পরে বিসর্গ থাকলে তারপরে এই বর্ণগুলো থাকলে কি হয় সেগুলো আমরা জেনে গেছি। এরপরে অন্য নিয়ম আসছে। এরপরের নিয়মগুলো কিন্তু বিশেষ নিয়ম, মানে একটু অন্যরকম নিয়ম। কি নিয়ম আছে দেখুন, স্ক্রিন চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অকারের পরে, এতক্ষণ কিন্তু স্বরবর্ণের পরে বলছিল, এবারে বলছে শুধুমাত্র অকার ধরে বলছে। অকারের পরে যদি বিসর্গ থাকে এবং বিসর্গের পরে যদি অকার থাকে, মানে অকারের পরে বিসর্গ, আবার বিসর্গের পরে আবার অকার, বোঝা গেছে? অকারের পরে বিসর্গ, মানে দুটো অকারের মাঝে হচ্ছে বিসর্গ আছে। অকারের পরে যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি আবার অকার থাকে, তাহলে কি হচ্ছে? পূর্ববর্তী অকার, মানে প্রথম যে অকার আর বিসর্গ, তার স্থানে ওকার হয়ে যায়, এবং পরবর্তী অকারের স্থানে আমরা এখন লুপ্ত অকার লিখি। মানে পরবর্তী অকারটা অ্যাকচুয়ালি লোপ হয়ে যাচ্ছে, পরবর্তী অকারটা থাকছে না। প্রথম অকার আর বিসর্গের স্থানে ওকার হচ্ছে, পরবর্তী অকারটা চলে যাচ্ছে। যেমন দেখুন, উদাহরণ দেখুন, রামঃ অগচ্ছত, বিসর্গ কার পরে রয়েছে এখানে? রাম বিসর্গ কার পরে রামের রয়েছে? অ এর পরে। অকারের পরে। তাহলে অকারের পরে বিসর্গ রয়েছে, বিসর্গের পরে কি বর্ণ আছে? আবার বিসর্গের পরেও অবর্ণ আছে। তাহলে এই নিয়মটা কাজে লাগবে। এই নিয়ম অনুসারে কি হবে? প্রথম অকার আর বিসর্গের স্থানে কি হবে? ওকার হয়ে গেছে, তাহলে রামও হয়ে গেল, আর পরের অকারটা লোপ হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি? রামো গচ্ছত। বোঝা গেছে না? ভেঙে দেখাবো? না, বুঝতে পেরেছি। বুঝা গেছে? দীপান্বিতা ম্যাডাম বোঝা হ্যাঁ, গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি।
রামও গাচ্ছাত। এবারে এই যে পরের অকারটা লুপ্ত হচ্ছে সেই জায়গাতে এখন কি করা হয়, ওই ওপরে দেখুন লুপ্ত আকারের সাইন দেওয়া আছে ওই এস এর মতো, ওই সাইনটা ইউজ করা হয় রামোর পরে লুপ্ত আকার তবে গচ্ছ, যেহেতু অকারটা লুপ্ত এটা বোঝার জন্য। কিন্তু আগেকার দিনে মানে আগেকার যে স্ক্রিপ্ট রয়েছে সেখানে কিন্তু কোথাও এই লুপ্ত আকারটা একদম মানে আধুনিক সংস্কৃতেই প্রয়োগ করা হয়। প্রাচীন সংস্কৃতে তখন কিন্তু এই লুপ্ত আকারের প্রয়োগ করা হতোই না। এটা প্রয়োগ করার কারণ হচ্ছে এখন এটাই যে মানুষের পাণ্ডিত্য কমে গেছে, সোজা কথা। কারণ আগেকার দিনে কি হতো, মানে প্রত্যেকেই সংস্কৃতজ্ঞ ছিল, প্রত্যেকেরই সংস্কৃত সম্বন্ধে জ্ঞান অনেক ছিল, সেই জন্য লুপ্ত আকার না থাকলেও ওরা রাম ও গচ্ছদ দেখেই বুঝে যাবেন যে হ্যাঁ, এখানে রাম ও গচ্ছদ ছিল। তার সন্ধির জ্ঞান সেরকম ছিল, শব্দের জ্ঞান, প্রকরণের জ্ঞান, সমস্ত জ্ঞান ভালো ছিল। এই জন্য অকার লুপ্ত হয়েছে এটা বোঝানোর জন্য কোনো চিহ্ন দেওয়া দরকার ছিলই না। তারা এটা দেখে বুঝেই যেতেন যে হ্যাঁ, এখানে একটা অকার লুপ্ত হয়েছে। তো এখন কি হয়েছে, এখন আমাদের মধ্যে সংস্কৃতের জ্ঞান ওর এও কমে গেছে। অনেকেই আমরা দেখে বুঝতেই পারবো না যে এখানে অ ছিল না, অ ছিল না। ঠিক আছে, ওই জন্যই এখন এই লুপ্ত আকারের কনসেপ্টটা এসছে। স্যার এই যে একদম শেষের যেটা সন্ধি হয়েছে অগস্ত মাসৌ, এইটার মানে কি হচ্ছে? অগস্ত মাস মানে হচ্ছে আগস্ট মাস, আর অসৌ মানে হচ্ছে অয়ম, মানে ওই যে অয়ম যেটা বলি না, ইদম শব্দের অয়ম, এই দিস ইজ আচ্ছা, অগস্ট। অগস্ত মাসহ অসৌ, অসৌ মানে ওই অয়ম বা এষহ অয়ম, এই অর্থেই অসৌ শব্দটা আছে। অদস শব্দ, অ্যাকচুয়ালি অদস শব্দের রূপ অসৌ। ঠিক আছে, রামহ অগচ্ছত রামো গচ্ছত হয়েছে তুমুলাহ অভবত, কি হয়েছে তুমুলো ভবত। সাহসিকহ অয়ম, কি হয়েছে সাহসিকোয়ম। অগস্ত মাসহ অসৌ, কি হয়েছে অগস্ত মাসোসৌ। বোঝা গেছে এই নিয়মটা? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের নিয়মে যাচ্ছি তাহলে। হুম, এবারে পরের নিয়মটা দেখুন। অকারের পরে যদি বিসর্গ থাকে এবং সেই বিসর্গের পরে যদি অকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকে। দেখুন, অকারের পরে যদি বিসর্গ থাকে তারপরে অকার থাকলে কি হয় সেটা তো আমরা আগের নিয়মে দেখলাম। এখন অকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে কি হয় সেটা এই নিয়মে দেখব। অকারের পরে যদি স্বরবর্ণ থাকে এবং তারপরে যদি অকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকে তাহলে বিসর্গের লোপ হয়ে যায়। কি হয়, বিসর্গের লোপ হয়ে যায়। মানে ধৃতরাষ্ট্রঃ উবাচ, এখানে অকারের পরে বিসর্গ রয়েছে, তারপরে অকার ছাড়া অন্য স্বরবর্ণ উকার রয়েছে, তাহলে কি হবে, বিসর্গের লোপ হয়ে যাবে, বিসর্গ থাকবে না। তাহলে ধৃতরাষ্ট্র উবাচ কি হয়ে যাবে, ধৃতরাষ্ট্র উবাচ। অতঃ এব, কি হয়ে যাবে অতএব। নির্মলঃ আগচ্ছতি, কি হয়ে যাবে নির্মল আগচ্ছতি। তথাগতঃ ইচ্ছতি, কি হয়ে যাবে তথাগত ইচ্ছতি। ঠিক আছে, বোঝা গেছে এই নিয়মটা? হ্যাঁ। তাহলে অকারের পরে স্বরবর্ণ থাকলে কি হয় সেটা আমরা জেনে গেছি। ঠিক আছে, স্বরবর্ণের এটা গেল। এরপরে দেখুন, এবারে অকারের পরে যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি গ ঘ গ জ ঝ ঞ ড ঢ ণ দ ধ ন ব ভ ম হ য় ব র ল থাকে, তাহলে অকার ও বিসর্গের স্থানে ওকার হয়। এটা বুঝতে পারলেন কোন কোন বর্ণগুলো নিল আমাদের? ওই বর্গের পরের যে বর্ণগুলো পরের বাকি বর্ণগুলো, হ্যাঁ, চতুর্থ বর্গ, আর পঞ্চম বর্গ। স্বরবর্ণ বাদ দিয়ে বাকি যে অন্তস্থ বর্ণগুলো রয়েছে, য় ব র ল আর হটা একটা উষ্ম বর্ণ। ঠিক আছে, মানে বাকি মানে আমাদের আগে যে ব্যঞ্জন বর্ণগুলো বলা হয়েছিল নিয়ম, সেই ব্যঞ্জন বর্ণগুলো ছাড়া
বাকি যা ব্যঞ্জন বর্ণ পড়েছিল এই সমস্ত ব্যঞ্জন বর্ণ একসাথে ঢুকিয়ে দিয়েছে এই নিয়মে। ঠিক আছে, তাহলে অকারের পরে যদি বিসর্গ থাকে, তারপরে যদি এই সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো থাকে, মানে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ আর হ য় ব র ল এই 5টা বর্ণ থাকে, মোট হচ্ছে তাহলে 18টা বর্ণ, তাই তো? এগুলো থাকলে কি হচ্ছে, অকার আর বিসর্গের স্থানে ওকার হয়ে যাচ্ছে, অকার আর বিসর্গের স্থানে ওকার হয়ে যাচ্ছে, মানে ইউধানহ বিরাটহ। এখানে দেখো অকারের পরে বিসর্গ রয়েছে, তারপরে ব রয়েছে, বিরাটের ব রয়েছে, তাহলে কি হবে, অকার আর বিসর্গের স্থানে ওকার হয়ে গেছে, কি হচ্ছে ইউধানো বিরাটহ, ইউধানো বিরাটহ। জনহ গচ্ছতি কি হয়ে যাচ্ছে, জনো গচ্ছতি। রামহ জলম পিবতি কি হয়ে যাচ্ছে, রামো জলম পিবতি। শ্যামহ ধীরহ কি হয়ে যাচ্ছে, শ্যামো ধীরহ। ঠিক আছে, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। দীপান্বিতা ম্যাডাম বোঝা গেছে? বুঝা গেছে। আচ্ছা, পরেরটা তাহলে অকার হয়ে গেছে, এরপরে আকার। আকারের পরে যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ থাকে, অথবা গ ঘ গ জ, এই যে 18টা বর্ণ, ঠিক আছে? এখন দেখুন এর আগে আমরা কি করেছি, অকারের পরে অকারের পরে বিসর্গ, তারপরে অকার থাকলে কি হয় সেটা দেখে নিয়েছি। অকারের পরে বিসর্গ, তারপরে অকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে কি হয় সেটাও দেখে নিয়েছি, মানে অকারের পরে স্বরবর্ণ হয়ে গেল। তারপরে কি দেখেছি, অকারের পরে ব্যঞ্জন বর্ণ, যে ব্যঞ্জন বর্ণগুলো নিয়ম আগে বলা হয়নি সেইগুলো থাকলে কি হয় সেটাও দেখলাম, 3টে নিয়মে। আকারের জন্য একটা নিয়মে সবগুলো বলে দিচ্ছে, স্বরবর্ণ থাকলে কি হয় সেটাও বলে দিচ্ছে, আবার গ ঘ গ ইত্যাদি ব্যঞ্জন বর্ণ থাকলে কি হয় সেটাও বলে দিচ্ছে। কি বলছে, আকারের পরে যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ এবং গ ঘ গ জ ঝ ঞ ড ঢ ণ দ ধ ন ব ভ ম হ য় ব র ল থাকে, তাহলে বিসর্গের লোপ হয়ে যায়। কি হয়ে যায়, বিসর্গের লোপ হয়ে যায়। তাহলে কি হচ্ছে, এই জন্য বালিকাহা অধীয়তে, বালিকাহা অধীয়তে। দেখুন এখানে আকারের পরে বিসর্গ আছে, বালিকাহা, তারপরে স্বরবর্ণ রয়েছে, তাহলে কি হবে, এই নিয়ম অনুসারে বিসর্গের লোপ হয়ে যাচ্ছে, তাহলে বালিকা অধীয়তে। চৌরাহা ধাবন্তি কি হয়ে যাচ্ছে, চৌরা ধাবন্তি। প্রবাচকাহ বদন্তি কি হয়ে যাচ্ছে, প্রবাচকা বদন্তি। অধ্যাপকাহ উপবিশন্তি কি হয়ে যাচ্ছে, অধ্যাপকা উপবিশন্তি। বোঝা গেছে এটা? দেখো বোঝা গেছে কিনা। ঠিক আছে, পরেরটা যাচ্ছি তাহলে। পরেরটা দেখো, অকার আকার হয়ে গেছে স্বরবর্ণের, বাকি স্বরবর্ণগুলো কথা বলছে পারে। দেখো অকার বা আকার ছাড়া বাকি স্বরবর্ণের পরে যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ অথবা ওই 18টা বর্ণ গ ঘ গ জ ঝ ঞ ড ঢ ণ দ ধ ন ব ভ ম হ য় ব র ল থাকে, তাহলে কি হচ্ছে, বিসর্গের স্থানে রেফ হয়ে যাচ্ছে, রেফ। বিসর্গের স্থানে রেফ মানে রয় হলন্ত হয়ে যাবে, ঠিক আছে? রেফ মানে রয় হলন্ত হয়ে যাবে। উদাহরণ দেখো, সুকৃতি অধ্যয়নম করোতি, বিসর্গ কার পরে আছে, হর্ষ ইকারের পরে। হর্ষ ইকারের পরে, তাহলে এটা অকার আকার ছাড়া অন্য স্বরবর্ণ ইকারের পরে। তারপরে কি রয়েছে, বিসর্গের পরে কি রয়েছে, স্বরবর্ণ রয়েছে, অকার রয়েছে, তাহলে এই নিয়ম অনুসারে কি হবে, রেফ হয়ে যাবে। এই জন্য সুকৃতি অধ্যয়নম করোতি কি হয়ে গেল, সুকৃতি অধ্যয়নম করোতি, এটা রেফ চলে এসছে। দেখো সুকৃতি অধ্যয়নম করোতি। দীপালিহি লিখতি, দীপালির লিখতি, দীপালির লিখতি। গিরিহি अस्ति, गिरिरस्ति, হ্যাঁ গিরিহি अस्ति, गिरिरस्ति। मरुः उष्णः वर्तते, मरुरुष्णो वर्तते। साधोः भक्ताः सन्ति, साधोर्भक्ताः सन्ति, साधोर्भक्ताः सन्ति।
সাধোর ভক্ষা। দেখুন এখানে কিন্তু দুটো করে সন্ধি হচ্ছে, দেখুন মারুহু উষ্ণাহা বর্তাতে, এখানে একটা তো হচ্ছে মারুর উষ্ণাহা, আবার উষ্ণাহা বর্তাতে এখানে কিন্তু একটা সন্ধি হবে। কি সন্ধি হবে বলুন দেখি? উষ্ণাহা বর্তাতে এখানে কি নিয়ম অনুসারে হবে? অকারের পরে বিসর্গ আছে, তারপরে ও আছে, তাহলে কি হচ্ছে এখানে? উকার হচ্ছে। এই নিয়মটা আমরা আগে দেখেছি, তাই তো? সেটা মারুর উষ্ণ বর্তাতে সাধোহ ভক্তা সন্তি, কি হচ্ছে? সাধোর ভক্তা সন্তি। ঠিক আছে, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আর বেশি নেই, দুটো নিয়ম আছে। দেখো এগুলো কিছু বিশেষ বিশেষ শব্দের জন্য বিশেষ নিয়ম রয়েছে। জেনারেল নিয়মগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে অকার, অকার মানে আমরা প্রত্যেকটা স্বরবর্ণের পরে বিসর্গ থাকলে কি হয় সেটা দেখে নিয়েছি। ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণের পরে বিসর্গ থাকলে, তারপরে স্বরবর্ণ থাকলে বা তারপরে ব্যঞ্জন বর্ণ থাকলে কি, সেই সব দেখে নিয়েছি, ঠিক আছে? এবার কিছু বিশেষ দুটো শব্দের জন্য দুটো নিয়ম রয়েছে, সেটা হচ্ছে সহ আর এসহ। দুটো শব্দ আমরা জানি, সহ এসহ। সহ এসহ এরপরে অকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে, অন্য বর্ণ থাকলে, স্বরবর্ণ না অন্য বর্ণ থাকলে, সহ বা এসহর পরে অকার ছাড়া অন্য বর্ণ থাকলে বিসর্গের লোপ হয়ে যায়, বিসর্গের লোপ হয়ে যায়। যেমন সহ এ ধাতে, সহ এ ধাতে, এখানে স এ ধাতে, এটা এমনিতেই হতো, কিন্তু দেখো এ সহ পঠাতি, এ সহ পঠাতি এখানে কি হওয়া উচিত ছিল? অ্যাকচুয়ালি এ সহ পঠাতি এখানে কি হওয়া উচিত ছিল? আমরা যে নিয়মগুলো দেখেছি এতক্ষণ, সেই নিয়ম অনুসারে এ সহ পঠাতি এখানে বিসর্গের কি হওয়া উচিত ছিল? বলো, মনে করো, কি নিয়মগুলো মনে করো। প আছে পরে, অকারের পরে বিসর্গ, তারপরে প আছে, তাহলে কি নিয়ম ছিল? অকারের পরে বিসর্গ তাহলে প থাকলে কি হয়? তো যেমন ছিল ওরকমই থাকছিল তো। যেমন ছিল তেমনই থাকছিল, কোনো চেঞ্জ হচ্ছিল না। কিন্তু এখানে দেখো কি হয়েছে, লোপ হয়ে গেছে। এটাই হচ্ছে এখানে বিশেষ। অ্যাকচুয়ালি আগের নিয়ম অনুসারে এখানে কিছু হওয়া উচিতই ছিল না, কিন্তু এখানে লোপও করা যেতে পারে, এ সহ পঠাতি এটাও করা যেতে পারে, কোনো ভুল নয়, ঠিক আছে? এ সহ অত্র বর্তাতে, এখানে তো এসোত্র বর্তাতে, এটা তো যেমন ছিল তেমনই হবে। সহ अस्मिन् বিদ্যালয়ে পঠাতি, এখানে কি হবে? সোস্মিন বিদ্যালয়ে পঠাতি। সহ अस्मिन, অকারের পর বিষয় অকার আছে, তাহলে সোস্মিন হবে, এটা আগের মতোই হবে, ঠিক আছে? এই একটা নিয়ম গেল, বিশেষ নিয়ম। আর একটা বিশেষ নিয়ম হচ্ছে এইটা, ভ্রাতঃ পিতঃ কর্তঃ পুনঃ প্রাতঃ, এই যে শব্দগুলো রয়েছে, এই সমস্ত শব্দের পরে যদি স্বরবর্ণ অথবা ওই গ ঘ গ ঘ, ওই যে 18টা বর্ণ রয়েছে, সেগুলো থাকলে বিসর্গের স্থানে রেফ হবে। কি হবে? রেফ হবে। এই বর্ণ, এই ভ্রাতঃ পিতঃ, এই 5টা এইরকম শব্দগুলোর পরে যদি স্বরবর্ণ থাকে আর এই 18টা ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে বিসর্গের স্থানে রেফ হবে। উদাহরণ দেখো, পুনঃ আপি, এর পুনঃ আপি এখানে কি হওয়া উচিত ছিল বলো দেখি? কি হওয়া উচিত ছিল নিয়ম অনুসারে? কি হওয়া উচিত ছিল পুনঃ আপি এখানে? বলো, কার পরে বিসর্গ আছে দেখো, বিসর্গের পরে কি আছে দেখো, তাহলেই মনে পড়ে যাবে। ওকার হওয়ার হ্যাঁ, ওকার হওয়ার কথা ছিল, অকার আছে দুদিকেই, স্বরকের হ্যাঁ, দুদিকে। তাহলে কি রূপটা হতো? পুনঃপি, তাই তো? পুনঃপি, কিন্তু পুনঃপি হবে না, কি হবে? পুনরাপি হবে। এটাই হচ্ছে এখানে বিশেষ, ঠিক আছে? এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু সেই আগের নিয়মগুলো খাটবে না, সব জায়গাতেই রেফ হবে। পুনরাপি, প্রাতঃ আশাহ, প্রাতরাশাহ, আমরা প্রাতরাশ বলি না, সেটা প্রাতরাশাহ। পিতঃ আগচ্ছ, পিতরাগচ্ছ। ভ্রাতঃ উপবিশ, ভ্রাতরুপবিশ।
এইগুলো ক্ষেত্রে কিন্তু আগের কোনো নিয়মই কাজে লাগবে না। এই 4-5টা শব্দের ক্ষেত্রে কিন্তু যেখানেই হোক না কেন এখানে রেফই হবে। বোঝা গেছে? দীপান্বিতা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। চিত্রিতা? হ্যাঁ স্যার। আচ্ছা। বোঝা যখন গেছে তখন একটু 2 মিনিট দাঁড়াও, আমি একটা জিনিস শেয়ার করছি, ঠিক আছে? একটু 2 মিনিট দাঁড়াও। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ। দেখা যাচ্ছে। আচ্ছা। দীপান্বিতা ম্যাডাম বলুন প্রথমটা। সন্ধি করুন। বর্ষা ঋতুহু। স্যার সবগুলো তো মনে নেই, উদাহরণ মানে ইয়েগুলো। এটা মনে করতে হবে তো, ওই জন্য তো বলছি। এটা মনে করার চেষ্টা করো। আরে আমি বলে দেবো, বর্ষার অসুবিধা নেই। তু হবে। বর্ষার তুহু। বর্ষার তুহু বলছেন বর্ষার তুহু। কি নিয়ম হচ্ছে এখানে বলুন? নিয়মটা আবার বলুন, মনে আছে? অ ই দীর্ঘ ই, হর্ষ দীর্ঘ রি, দীর্ঘ রি থাকলে তাহলে রি থাকলে অর হয়। অর হবে, তাই তো? হ্যাঁ, তাহলে বর্ষা এখানে তু হবে বর্ষার তু। হ্যাঁ
এটাই বলতে চাইছি। বর্ষার তুহু হবে, বোঝা গেছে? হ্যাঁ আকারের হ্যাঁ পরে রিকার আছে, ঠিক আছে? হ্যাঁ আকারের পরে রিকার আছে। আমাদের নিয়ম কি ছিল? অ বা আকারের পরে যদি রি বা হ্যাঁ, দীর্ঘ রি থাকে তাহলে হ্যাঁ, রি থাকলে বা দীর্ঘ রি থাকলে অর হবে, তাই তো? হ্যাঁ মানে অবা আকারের পরে ইকার থাকলে একার হয়, উকার থাকলে ওকার হয়, উকার হয়, হ্যাঁ রিকার থাকলে অর হয়, রিকার থাকলে অল হয়। তাহলে হ্যাঁ আকারের পরে এখানে রি আছে, তাহলে কি হবে? আকার আর রিকারের জায়গাতে অর হবে, তাহলে বর্ষার তুহু, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, চিত্রিতা বলো পরেরটা, চেষ্টা করো। আমি যমুনা সংস্কৃত বলছি, উদকম, যমুনা দকম। যমুনো দকম, তাই তো? যমুনা হুম, এটাই তো, এটাই তো। হ্যাঁ স্যার, যমুনা দকম। আ ঠিক আছে, আর উ মিলে। ঠিক আছে, আকার উকার মিলে ওকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা বলুন তো, এটা বলুন দীপান্বিতা ম্যাডাম, পরেরটা 3 নম্বর। দীর্ঘ ই আর উ, দীর্ঘ ইর পরে ও বলে কি হয় মনে পড়ছে না। ও ও হ্যাঁ ওই দ্বিতীয় নিয়মটা বোধহয় হবে। হ্যাঁ কি হবে? এটা নিয়ম হবে, তার মানে নাজ্জিয় নদ্যৌ, নাদ্যৌদার্যম। নদ্যৌ দারিয়ম, ইকার হবে, তাই তো? ইকারের পরে স্বরবর্ণ থাকলে, ইকারের পরে ইকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে কি হচ্ছে? ইয় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইকারের নদ্যৌ জায়গায় দারিয়ম, ইয় হয়ে যাবে, পরেরটা থেকে যাবে। ইয়কারের জায়গায় ইয় হয়, ইকারের জায়গায় ইয় হয়, পরেরটা থেকে যায়, ঠিক। তাই নদ্যৌ দারিয়ম। পরেরটা বলো চিত্রিতা। এটা তো মনে পড়ছে না। খাদতু আগের নিয়মটাই হবে। উকার। ও একটা এই তাহলে আগের যে হ্যাঁ, বলো। খাওয়া খাদ খাদতো দনম, কি কি কিন্তু হচ্ছে মানে ওদনম। ওদানম, হ্যাঁ, কি চেঞ্জটা কি হচ্ছে? খা উ আর এখানে তো উ আর ও আছে, তাই তো? হ্যাঁ নিয়ম ছিল একটা, আগের নিয়মটাই কি ছিল? ইকার দীর্ঘ ইকার, হর্ষ উকার দীর্ঘ উকার, হর্ষ রিকার দীর্ঘ রিকার, রিকার হর্ষ খাদু রিকার, রিকারের পরে যদি ওই স্বরবর্ণ বর্ণগুলি ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, তাহলে ক্রমে য় ব র ল হয়। মনে আছে নিয়মটা? হুম হুম তাহলে এখানে উকারের পরে উকার ছাড়া অন্য স্বরবর্ণ আছে, তাহলে উকারের হুম জায়গাতে কি হবে? হুম, ব ব ব হবে। ব তাহলে খাদাত, এবারে উকারের জায়গায় ব হলে কি হবে? খাদাত ফ, তাই তো? খাদু ব আর ও হ্যাঁ আছেই, ও তো আছেই, তাহলে হুম খাদাত্ব, খাদাত্ব দানম, দনম। খাদাত্ব দানম, ঠিক আছে? পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। এইটা উকার আর দীর্ঘ উকার উকার আর আছে, উকার আর দীর্ঘ উকার, তারপরে দীর্ঘ হয়ে যাবে, হুম, তার মানে মি হবে। লঘুর মিহি। পরেরটা বলো চিত্রিতা। রি আর রি মিলে রিকারই তো হবে, মানে রি যেটা দীর্ঘ ডবল রি, রি। তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দীর্ঘ রি, দীর্ঘ রিটা আবার লেখা যায় না, দাঁড়াও। হ্যাঁ, দীর্ঘ রি নম পিতৃণম। পরেরটা বলুন দীপান্বিতা ম্যাডাম। অ প্লাস কি হবে? অর এ হলে হবে। ওই, তাই তো? হ্যাঁ
জনৈকः, তাই তো? জনৈকা। হ্যাঁ, পরেরটা বলো, চিত্রিতা বলো। ই আর অ মিলে অ হয়, মানে অন্তস্থ হয়, তাহলে তাহলে আহ, গচ্ছা, এর ভুল আছে। গচ্ছা, ম, ইয়ের জায়গাতে গচ্ছাম, ইয়, তাই তো? হ্যাঁ, মিয়, হম, হম, তাই তো? গচ্ছাম্যহম, ঠিক আছে? আচ্ছা, এবারে সন্ধি ভাঙো। চিত্রিতা প্রথমে বলো, এটা ভাঙো। বিদ্যার নবহ, ভাঙো। বিদ্য যুক্ত অর্ণবহ, বিদ্যিও নয়, বিদ্যিও বলে কিছু বিদ্যা, শব্দ হয়? বিদ্যা, বিদ্যা অর্ণবহ। হ্যাঁ, দীপান্বিতা ম্যাডাম বলুন। এ- এটা কি হবে? একহ যুক্ত ঊনবিংশতিঃ। এ কহ বিসর্গ, না, একা এক উন দীর্ঘ, হ্যাঁ, ঊনবিংশতিঃ, ঊনবিংশতিঃ, এক ঊনবিংশ, ঠিক আছে। পরেরটা চিত্রিতা বলো। অষ্ট অশীতিঃ, অষ্টাশীতিঃ, ঠিক। দীপান্বিতা ম্যাডাম পরেরটা। পরেরটা চারটা হচ্ছে, এটা কি আছে? দ্ব্যশীতিঃ, আচ্ছা, আহ, দয়বয় জফলা আছে। দ্বি-অশীতিঃ। দ্ব্যশীতিঃ, খুব ভালো। আচ্ছা, 5 নম্বরটা বলো চিত্রিতা। স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। এক এক, না, একা না, 5 নম্বরটা উপরেরটা। সরি, হ্যাঁ, অল্প যুক্ত হারাম, অল্পযুক্ত, অল্প যুক্ত হারাম, অল্পযুক্ত কি? তারপরটা শুনতে পাচ্ছি না। না, অল্প, হার, আহার, অল্প হ্যাঁ, যুক্ত, আহার, ঠিক। আচ্ছা, পরেরটা বলুন দীপান্বিতা ম্যাডাম। এক একহ। একः, ঠিক। পরেরটা চিত্রিতা। কঠ যুক্ত উপনিষদ, কঠযুক্ত উপনিষদ। শেষেরটা দীপান্বিতা ম্যাডাম। ঔষধি। মহা, হ্যাঁ, মহা ঔষধি। ঔষধি, ঠিক আছে। এইভাবে সন্ধিটা হচ্ছে। স্যার, আগের পেজটা একবার দেখাবেন, যেটা এটা স্যার এটা একটু পাঠিয়ে দিন না গ্রুপে। হ্যাঁ, আমি যেটা দিয়ে দিচ্ছি, আগেরটা আমি দিয়ে দিচ্ছি, আমি এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি হ্যাঁ পিডিএফ হ্যাঁ, করে। এইটার পাওয়ার পয়েন্টটাও, মানে হ্যাঁ, আমি দুটোই, স্বরসন্ধিটা আগের দিন হ্যাঁ, আমি দুটোই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। এখন গ্রুপে দিয়ে দিয়েছি দুটো, হ্যাঁ। আচ্ছা, আর একটা
আরো আমি কিছু সন্ধি গ্রুপে দিচ্ছি, হোমওয়ার্ক করে আসবেন। ঠিক আছে, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, সবাই করে আসবে। ঠিক আছে, পরের দিনের ক্লাসের আগে। পরের দিন মনে হচ্ছে এটা লাস্ট ক্লাস হবে, কারণ ডিসেম্বর মাস, পরের মাসের জানুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষা সাধারণত হয়। তো হতে পারে যে পরের দিনেরটাই লাস্ট ক্লাস, বা হয়তো জানুয়ারির ফার্স্ট উইকে একটা ক্লাস হলো। এটা দেখতে হবে কি হচ্ছে। আমাদের সিলেবাস মোটামুটি আজকে শেষ হয়ে গেল, সন্ধি লাস্ট ছিল, সবই শেষ হয়ে গেছে পড়ানো। পরের দিন আমি দুটো জিনিস হোমওয়ার্ক দেবো। একটা আমি গ্রুপে দিচ্ছি, দেখে নিন। এই সন্ধি আছে আরো এরকম 10-12টা মতো, সেটা করে আনবেন। ঠিক আছে, সেটা করে আনবেন। ঠিক আছে, যেটা করে আনবেন। আরেকটা হচ্ছে যেটা বললাম, ওই রামহলিকাতি মন্ত্রম, এটা কিন্তু ভালো করে অভ্যাস করে আসবে। পরের দিনের ক্লাসে আমি আবার জিজ্ঞাসা করব, 4 মিনিটের মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, তো সেটা একটা হোমওয়ার্ক, সন্ধিগুলো করে আসবে, এটা একটা হোমওয়ার্ক। আরেকটা হচ্ছে একটা কিছু লেখা লিখে আনতে হবে। বিষয়টা হচ্ছে 2024 সালে, এই যে সালটা গেল, সেই সালে মোটামুটি কিছু বিশেষ বিশেষ ইভেন্ট তোমার জীবনে যা ঘটেছে সেটা তুমি লিখতে পারো, যে তোমার 24 সালটা কেমন কাটলো, তুমি কি কি করে 24 সালে তুমি কি কি করেছো সেটা, আর 25 সালে কি কি করবে, মোটামুটি একটা যদি কিছু থাকে, এটা নিয়ে মোটামুটি 10টা মতো বাক্য লিখে আনবেন। ঠিক আছে, টোটাল 10টা বাক্য। এতদিন আমরা যা যা শিখেছি সবকিছু প্রয়োগ করে, তোয়া প্রত্যয়, লিয়ব, তুমুন, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কৃতযোগে ষষ্ঠী, কৃত্য প্রত্যয়, তবতুক, ত, অনিয়র যা আছে, মানে কৃত্যের মধ্যে পড়ছে, কর্মণি সানচ, কর্তরি সানচ, তারপরে ভাবে সপ্তমী, দ্বিকর্মক ধাতু, সংখ্যাবাচক শব্দ, আরো যা যা নিয়ম দেখেছি সব টুকটাক, সমস্ত কিছু প্রয়োগ করে 10টা বাক্য লিখে আনতে হবে। বিষয় এই 24 সালে কি কি মেন ইভেন্ট তোমার জীবনে ঘটেছে, আপনাদের জীবনে ঘটেছে, এবং বা কি কি করেছেন 24 সালে, এবং 25 সালে কি কি করবেন, সেই মোটামুটি নিয়ে একটা 10টা মতো বাক্য লিখে আনতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার বলছি পরীক্ষাটা কিরকম ভাবে হবে? পরীক্ষা লিখিত পরীক্ষাই হবে। পরীক্ষা নিয়ে আমি পরের দিন পুরো বলে দেবো। ঠিক আছে, পরীক্ষার সিলেবাস কি হবে বা কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, আমি সব পরীক্ষার নিয়ে ডিটেলস পরের দিন পুরো বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে। পরের দিনে কিন্তু তাহলে 3টে হোমওয়ার্ক থাকছে, সকলে কিন্তু এই 3টে হোমওয়ার্কই করে আসবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।